আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি ওয়ালাইকুম সবাই আসসালাম জয়েন ভাইয়া। হয়ে গিয়েছো। 25 জন আসছে, হ্যাঁ। ওকে, তো আমরা আমাদের লেকচারটা শুরু করছি। আসসালামু আলাইকুম সকলকে। ওয়ালাইকুম আসসালাম জাহেদ, ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভাই। সবাইকে মিউট করে দিও, বুঝছো? তারপরে যে কথা বলবে সে আনমিউট করে কথা বলবে। আচ্ছা, ঠিক আছে। তো আগে যদি আমি আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ জাহেদ। আমি পড়াশোনা করছি প্রাইম মেডিকেল কলেজে, হ্যাঁ, দ্বিতীয় বর্ষে। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার টপিক পদার্থ প্রথম পত্র। আমাদের শর্ট সিলেবাসটা যদি আমরা দেখি, ফার্স্টে আমাদের এখানে টোটাল অধ্যায় হচ্ছে 8টা, হ্যাঁ। তো এই আটটা অধ্যায়ের মাঝে আমাদের যে প্রথম অধ্যায়টা আছে, ভৌত জগৎ এবং পরিমাপ, এই অধ্যায়টা মোটামুটি আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট বলা যায়। কেন? এটা থেকে বিগত বছরে দেখা গেছে যে সিকিউ বলো, এমসিকিউ বলো, খুব কম পরিমাণে আসে সচরাচর। ভেক্টর খুব বড় কনসেপচুয়াল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মাঝে অন্যতম একটা চ্যাপ্টার আমাদের ভেক্টর অধ্যায়টা, হ্যাঁ। তো আমরা মোটামুটি বেশ ভালো সময় দেওয়ার মাঝে অধ্যায়টাকে রাখবো নিউটনীয় বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি। আহ, বরাবরই দেখা যায় নিউটনীয় বলবিদ্যা, তারপর আমাদের গতিবিদ্যা যেটা আছে, কাজ ক্ষমতা শক্তি, এই তিনটা চ্যাপ্টার থেকে অন এভারেজ 3টা বা 2টা এরকম সিকিউ আসে। বাট যেহেতু আমাদের এখানে গতিবিদ্যা অধ্যায়টা নাই, এটা এক্সক্লুড করা আছে আমাদের শর্ট সিলেবাসে, তো বলা যায় যে নিউটনীয় বলবিদ্যা থেকে ইন্ডিভিজুয়াল একটা সিকিউ থাকবে, সাথে কাজ ক্ষমতা শক্তি থেকে একটা থাকার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। মোটামুটি বলা যায় নিউটনীয় বলবিদ্যায় কাজ ক্ষমতা শক্তি থেকে তোমরা 2টা সিকিউই পাবা। আচ্ছা, এরপরে মহাকর্ষ বিকর্ষ পথের গাঠনিক ধর্ম, মোটামুটি এই দুটো অধ্যায় বেশ গুরুত্বপূর্ণ, তবে এগুলোর মতো না। ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা এগুলো খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বা বা রিভিশন দিবা। ইনফিনিটি স্টার এই সবগুলা, দেন মহাকর্ষ বিকর্ষ, এগুলো আমরা দেখব। এবং সর্বশেষ পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব যেটা, ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ সব অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং আমাদের টার্গেট থাকবে মোটামুটি 8টা চ্যাপ্টারে যাতে আমরা টাচে নিয়ে আসতে পারি, হ্যাঁ। এবং আমি বলে রাখি, তোমরা এটা পড়ছো র্যাপিড রিভিশন ব্যাচ, তার মানে হচ্ছে তোমরা অলরেডি পড়ে আসছো, মানে অনেক কিছু পড়ে আসছো। লাস্ট সময়ে এসে তোমরা জাস্ট এখন রিভিশন পারপাসে আমাদের কাছে পড়ছো, এই তো। এখন তোমাদেরকে যে আমরা বিস্তারিত একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়ে তারপর সিকিউ সলভে যাব, দেন এমসিকিউ সলভে যাব, ওই সময়টা এখন আর নাই, বা আমরা পড়াইলেও তোমরা আমাদের ক্লাসে থাকবে না, এটা এনশিওর। তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যতটুকু তোমাদের লাগবে, মানে রিভিশনের জন্য যা লাগবে, আমরা ফার্স্টে যদি বেসিক দরকার হয় অল্প বেসিক জানবো, দেন আমরা সূত্র নিয়ে কিছু আলোচনা করব, দেন আমরা ডিরেক্ট সিকিউ সলভে যাব, ঠিক আছে। তো মেনলি আমাদের ফোকাস পয়েন্টে থাকবে হলো সিকিউ সলভের জন্য যা যা লাগবে আমরা ঠিক সেই টপিকগুলোই আমাদের আলোচনার মাঝে রাখবো, বুঝে গেছে। তো আমরা কিন্তু চাইলেও এই কম সময়ের মাঝে বিস্তারিত জানা যাবে না। আমরা যা যা বিগত বছরে সচরাচর এসেছিল আমাদের কোয়েশ্চেন, ওগুলো নিয়ে আমরা মেন ফোকাসে রাখবো আর কি, হ্যাঁ। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তো আমরা যদি অ্যানালাইসিস করি, এই অধ্যায়টা থেকে আমাদের সচরাচর কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। তো আমি মূলত বিগত বছরের কোয়েশ্চেন কিছু অ্যানালাইসিস করে এই টপিকগুলো আমি সবচেয়ে বেশি হাইলাইট দেখেছি, মানে এই টপিকগুলো থেকে আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন সচরাচর এসে থাকে, হ্যাঁ। শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক নির্ণয়, ডিউ পয়েন্ট, এটা থেকে আমরা প্রচুর কোয়েশ্চেন পাবো। শিশিরাঙ্ক কী, তারপর এগুলো আমরা বিস্তারিত জানবো। আপেক্ষিক আর্দ্রতা, হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে আমাদের সিকিউ আসতে দেখা যায় কোন জায়গায় হিউমিডিটি বেশি, কোন জায়গায় হিউমিডিটি কম। তারপর আরএইচ নির্ণয়, রিলেটিভ হিউমিডিটি আমাদের
কোনো এক জায়গায় বের করতে বলে, দেন বলে দুটা জায়গার নাম দিয়ে বলে যে কোন জায়গায় আমাদের বেশি স্বস্তিবোধ হবে বা অস্বস্তিবোধ হবে। তো এই সিকিউ বেসড একটা এই সিকিউটা বা এই টাইপের সিকিউটা আমাদের কিন্তু আসতেই পারে। ইনফিনিটি স্টার এই টপিকটা, বিশেষ করে আপেক্ষিক আর্দ্রতার এই টপিকটা শিশিরাঙ্ক আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ নাম্বারে, আপেক্ষিক আর্দ্রতা দিয়ে ঘ নাম্বারে সচরাচর আসে, দেখা যায় বিগত বছরে এইভাবে এসছে। তো 80 to 70% সম্ভাবনা আছে তোমাদের ইয়ারে আসবে, ঠিক আছে? একদম 100% যে বলা যাবে না যে এগুলো আসবেই, কারণ এই টপিকগুলো থেকে সচরাচর আসতে দেখা যায়। হ্রদের গভীরতা নির্ণয়, আমাদের যে বয়েলের সূত্র, তারপর তাপগতিবিদের কিছু সূত্র আমাদের এই আলোচনার ভিতরে চলে আসবে। এই সূত্রগুলো দেখেও দেখবো যে আমরা অনেক টপিক দিয়ে আমাদের এই জায়গায় ম্যাথ আসা সম্ভব, আমরা দেখব। দেন গ্যাসের সূত্রসমূহ, আমরা আদর্শ গ্যাস সূত্র, পিভিজিক্যাল ট্যানারটি সূত্র, দেন গ্যাসের সূত্র, এই টপিকগুলো থেকেও কয়েকটা ম্যাথ ইনভেরিয়েবলি আসতে দেখা যায়, ঠিক আছে? তো মূলত আমরা সূত্রের পরিচিতি যদি দেখি, আমি বলে রাখছি সময় স্বল্পতার জন্য আসলে আমার যে শিট, আমার হাতে লেখা শিট, এটা আমি টাইপ করার মতো সুযোগ বা সময় পাই নাই। সেজন্য আমি হাতে লেখা শিটটাই তোমাদের কাছে শো করছি। আমি মুখে বলবো, জাস্ট যে সিকিউগুলো আমাদের দরকার হয় আশা করি তোমরা বুঝে নিতে পারবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তোমরা বুঝে নিবা, ঠিক আছে? কারো যদি লেখা বুঝতে অসুবিধা হয় আমি মুখে বলছি, তোমরা চাইলে নোট করতে পারো, কিংবা জাস্ট মনোযোগ দিয়ে দেখলেই চলবে। হ্যাঁ আচ্ছা, তো এই অধ্যায়ের মাঝে আমাদের যে আচ্ছা, তো এই অধ্যায়ের মাঝে আমাদের কিছু ইউনিট কনভার্সন সবচেয়ে বেশি লাগে। মানে আমাদের সিকিউতে আমরা সব সময় চেষ্টা রাখবো যে এসআই একক ইউজ করার। হ্যাঁ, এসআই একক ইউজ করার আমরা সর্বোচ্চ চেষ্টা রাখবো। তবে আমাদের অনেক ক্ষেত্রে এটিএম লিটার এই এককটা ইউজ করতে হবে, কারণ যদি আমরা সব এসআই একক কনভার্ট করতে যাই ওই ক্ষেত্রে আমাদের হয়তো ম্যাথ বেশি করা লাগবে, মানে কয়েকটা স্টেপ হয়তো বেশি পার হওয়া লাগবে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এটিএম বা মিলিমিটার মার্কারি এইগুলোর দিকে একটু যাব, প্যাসকেলে আমরা একটু ইয়ে করব, ঠিক আছে? তবে কেমিস্ট্রির যে ম্যাথ, আমাদের কেমিস্ট্রির ম্যাথে আমরা সচরাচর এসআই এককে দিয়ে থাকি, আমরা দেখবো আসলে কীভাবে হয়। দেন ভলিউমের ক্ষেত্রে আমরা লিটারটা একটু আগায় রাখবো, এসআই একক মিটার কিউবের সাথে। তো আমরা যদি কনভার্সনগুলো দেখি, এগুলো তোমাদের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই একটু দেখে রাখো। 1 ATM সমান আমাদের 101.325 প্যাসকেল, আমরা জানি এস একক হচ্ছে প্যাসকেল। তারপর 76 সেন্টিমিটার মার্কারি, এটাকে আমরা যদি মিলিমিটারে কনভার্ট করি 760 মিলিমিটার মার্কারি হয়। দেন এটাকে আমরা 1 ATM হিসেবে জানি আর কি, ঠিক আছে? ভলিউমের ক্ষেত্রে যদি এসআই একক বলি সেটা হচ্ছে মিটার কিউব। ভলিউমের ক্ষেত্রে আমরা জানি এসআই একক মিটার কিউব কেমনে হয়, মিটার ওই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মিটার 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 কিউব, ঠিক আছে? ভলিউম যেহেতু আয়তন। দেন এটাকে যদি আমরা লিটারে দেখি, 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব হয়, বা এটাকে আমরা 10^3 মিটার কিউব বলতে পারি। তাহলে আমাদের এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে, 1 লিটার ইজ ইকুয়াল টু 10^3 মিটার কিউব, কারণ এটা আমাদের সবচেয়ে বেশি করা লাগতে পারে সিকিউতে, ঠিক আছে? দেন 1 সিসি ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব বলি, বা এটাকে 10^6 মিটার কিউব আমরা বলে থাকি, ওকে? দেন আমাদের যে টেম্পারেচার, আমরা জানি আমাদের 3টে স্কেল আছে, সেন্টিগ্রেড স্কেল, দেন ফারেনহাইট স্কেল, দেন ক্যালভিন স্কেল। এখানে যে ইন্টার কনভার্সন আমাদের অনেক সময় হতে দেয় এই ম্যাথগুলা, তোমাকে একটা সেন্টিগ্রেড সেলসিয়াসের টেম্পারেচার দেওয়া আছে, তোমাকে বলে এটা ফারেনহাইটে বের করো বা ক্যালভিনে বের করো, বা আমরা জানি এসআই একক ক্যালভিন, ওই ক্ষেত্রে আমাদের ক্যালভিনে কনভার্ট করতেই হতে পারে। তো ওই জন্য আমি এটাও এখানে ইনক্লুড করে রেখেছি, কখনো যদি দরকার হয় এই সূত্রটা দেখে আমরা ইউজ করবো। আশা করি এটা অনেক আগে থেকেই জানা প্রত্যেকের, আমরা ক্লাস 6, 7, 8, 9 থেকে এই সূত্রটার সাথে বেশ পরিচিত। C/5 F-32 ডিভাইডেড বাই 9 K-273 ডিভাইড বাই 5, যেখানে সি হচ্ছে সেন্টিগ্রেডের যে ভ্যালু দেওয়া থাকবে ওটা, এফ হচ্ছে ফারেনহাইটের ভ্যালুটা, আর কে হচ্ছে ক্যালভিন, ওকে? আচ্ছা, এরপরে আমরা যদি আমাদের অনেক সিকিউতে দেখা যাবে যে আমাদের কোনো স্পেসিফিক টেম্পারেচারের কথা বলা নাই, স্পেসিফিক আমাদের চাপের কথা বলা নাই, বলা আছে কি, বলা থাকবে হলো এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই ভ্যালু, এই শব্দটা দিয়ে আমাদের বলা হচ্ছে এই এসটিপিতে এই 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 কন্ডিশন, ঠিক আছে? ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের জানা লাগবে এসটিপিতে টেম্পারেচারটা কত, এসটিপিতে আমাদের প্রেশারটা কত, ওকে? তো এটা যদি না জানো তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু সিকিউতে অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিছু এগুলা হাইট থাকে, টেম্পারেচার বা প্যাসকেল, আমাদের যে প্রেশার, এগুলো হাইট দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে আমাদের এটা জানা লাগবেই। তাহলে আমরা জানি এসটিপিতে যেটা আমরা বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে আমরা জানি, বাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আমরা ক্যালভিনে কনভার্ট করব 273 ক্যালভিন আসে। যেহেতু আমরা সবসময় এসআই এককের এসটিপিতে প্রকাশ করব, তাই ক্যালভিন 273 ক্যালভিন। বাট এমসিকিউতে অনেক সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তোমরা দেখতে পাবা, এমসিকিউ সলভ করার সময় একটু মাথায় রেখো।
দেন প্রেশারে যদি বলো 101,325 প্যাসকেল, এই ক্ষেত্রে আমাদের এসআই এককে প্যাসকেল বললা, চাপের প্রেশার, চাপের যে এসটিপির ভ্যালু ওটা 101,325 প্যাসকেল। দেন এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এই ক্ষেত্রে আমাদের টেম্পারেচারের ভ্যালু হচ্ছে 293 কেলভিন, বা আমাদের এই ক্ষেত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস বলা হয় এসএটিপিতে। এটা একটু মাথায় রেখো। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির বইয়ে মোস্ট প্রবলি দেওয়া আছে, কেমিস্ট্রির সেকেন্ড পেপারের বই, আমাদের ফার্স্ট পেপারে ইনক্লুড নাই এটা। এবং প্রেশার হচ্ছে 101,325 প্যাসকেল না, এটা না। এটার জায়গায় কী বসাবে, এটা হচ্ছে এই যে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ প্যাসকেল। ওকে, তাহলে এটা একটু মাথায় রেখো, এটা আমি অ্যারো দিয়ে এভাবে লিখে রেখেছি। এটা না, এসটিপিতে 101,325 প্যাসকেল, বাট এটা রাউন্ড ফিগার হিসেবে 1 লক্ষ প্যাসকেল হিসেবে আমরা বলবো এসএটিপিতে। এরপরে আসো এনটিপি। এনটিপিতে আমাদের যে টেম্পারেচার হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস টেম্পারেচার, রুম টেম্পারেচার যেটা 298 কেলভিন। দেন এই প্রেশার যেটা চাপ, এটা আগের মতোই আছে। তো এই ইউনিট কনভার্সনগুলো আমাদের সিকিউর জন্য লাগতে পারে, আমাদের ইউনিট কনভার্সনটার সাথে এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার যদি আমরা সূত্রে প্রবেশ করি, আমরা ফার্স্টে হচ্ছে আমরা মূলত যা যা লাগবে ওই সূত্রগুলাই আমরা আলোচনা করব। এখানে অনেক সূত্রই দেওয়া আছে পুরো অধ্যায়ের, আমরা সবগুলাতে যাব না। হ্যাঁ, আমরা যা যা লাগবে ওইগুলোর মাঝে সীমাবদ্ধ থাকবো। তো আমাদের ফার্স্ট যেটা সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে বয়েলের সূত্র, P1 B1 আচ্ছা, বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্র ছিল এমন যে তুই যদি চাপ বাড়াও আয়তনটা কমবে, চাপ বাড়াইলে আয়তনটা কমবে। আচ্ছা, চাপ বাড়াইলে আয়তন কমবে, আমাদের মিসিং কি টেম্পারেচার মিসিং এই জায়গায়, তাই না? টেম্পারেচার মিসিং, মোল সংখ্যা মিসিং। তো এই জায়গায় বলতে হবে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় চাপ বাড়লে আমাদের আয়তন কমবে, বা ভাইস ভার্সা। আয়তন যদি বাড়ে চাপ আয়তন যদি বাড়ে চাপ কমবে, ঠিক আছে। তাহলে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এক্ষেত্রে আমাদের P1 ইনভার্সলি প্রপোর্শনাল B1, ঠিক আছে। তো এই সূত্র থেকে আমরা যখন একাধিকভাবে নিব P1 B1, এখানে আমরা এই সূত্রটা পাই P1 B1 P2 B2। আমার এই ডেরিভেটিভস আর গেলাম না, সূত্রটা এইভাবে, এখানে আমাদের একটা ক্যালকুলেশন আছে সূত্রের, ওটাতে আর যাব না। ডিরেক্ট সূত্র P1 B1 P2 B2। এরপরে চার্লসের সূত্র B1/T1 B2/T2, এরপরে P1/T1 P2/T2। এই সূত্রগুলো আমাদের লাগবে, মাঝে মাঝে লাগতে পারে, বাট এমসিকিউতে মোস্ট প্রবলি বেশি লাগে, বাট আমাদের সিকিউতে লেস ইম্পর্টেন্ট এগুলো। সিকিউতে লাগবে জাস্ট আমাদের আদর্শিকের সূত্র, PV = সূত্র আমাদের সবচেয়ে বেশি লাগবে সিকিউতে, ঠিক আছে। এরপর আমাদের বয়েলস এবং চার্লসের সূত্রকে একসাথে করে, এই যে বয়েলস এবং চার্লসের সূত্র আছে না, এই দুটোকে একসাথে করে আমাদের আরেকটা সূত্র আছে PV1/T1 P2B2/T2। এই সূত্রটা আমাদের বেশ লাগবে, সিকিউতে দেখবা, আমরা ম্যাথ করব এটা দিয়ে। এটা আমাদের লাগবে যখন ঘনত্ব বা ডেনসিটি নিয়ে আমাদের আলোচনা চলে আসবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সূত্রটা ইউজ করবে সেটা হচ্ছে P = আমি আবারও বলছি, আমি মেনলি যাব সিকিউতে তোমাদের একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি এই জায়গায় যে সূত্রগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করে দিচ্ছি, এবং আমি এটাও ধরে নিচ্ছি যে তোমরা এই সূত্রগুলোর সাথে অলরেডি পরিচিত আছো, কারণ এটা লাস্ট সময় র্যাপিড রিভিশন ব্যাচ, মানে হলো তোমরা অলরেডি পড়ে আসছো এগুলা, জাস্ট আমি রিভিশন করাই দিচ্ছি। ওই ক্ষেত্রে আমি কিন্তু আর বিস্তারিত যাচ্ছি না, ওকে, এটা একটু মাথায় রেখো। কারণ আমাদের খুবই স্বল্প সময়ের মাঝে 8টা চ্যাপ্টার বা 7টা চ্যাপ্টার শেষ করা লাগবে। তো আমি ওটা মাথায় রেখে কিন্তু এভাবে আগাচ্ছি, ওকে। এরপরে গতিশক্তি নির্ণয়ের জন্য সূত্রটা লাগতে পারে, দেন এই যে এই সূত্রটা একটু আমাদের লাগবে, গতিশক্তি 3/2 nRT, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি সবচেয়ে বেশি কোন সূত্রটা লাগবে, সেটা হচ্ছে আমাদের এটা সবচেয়ে সহজ সূত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র, এটা ডিউ পয়েন্ট এবং যে আমরা আপেক্ষিক আর্দ্রতা বা আরএইচ বলতেছি ওটা, ঠিক আছে। তো আরএইচ হলো রিলেটিভ হিউমিডিটি, হ্যাঁ, আরএইচ বা রিলেটিভ হিউমিডিটি। এটা যদি আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করি, আরএইচ যদি আমরা বলি আরএইচ = কন্টেন্ট বাই ক্যাপাসিটি। হোয়াট ইজ কন্টেন্ট বা হোয়াট ইজ ক্যাপাসিটি? কন্টেন্ট হচ্ছে যে কোনো তাপমাত্রায় আমাদের যে বাষ্প আমাদের যে বাষ্প, ওটার যে প্রেশার, বাষ্প চাপ, যে কোনো তাপমাত্রায় যে বাষ্পের পরিমাণ, এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট। আর ক্যাপাসিটি কি? যখন সম্পৃক্ত হয়ে যায়। আমরা যদি বলি সম্পৃক্ত কি, তাহলে আমরা যদি বলি এটা একটা রুম, হ্যাঁ, এটা একটা আমাদের বদ্ধ একটা কক্ষ। এই বদ্ধ কক্ষে আমাদের বায়ু আছে, তাই না? বায়ু আছে। তো এখানে বায়ুর আমরা জানি বাষ্প ধারণ ক্ষমতাও থাকবে, বায়ু কিছু বাষ্প ধারণ করতে পারে। তো যদি বলি রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতাটা কি, যদি ডেফিনেশন তোমরা বলো আপেক্ষিক আর্দ্রতাটা কি, তো এটা হচ্ছে আমাদের এই বায়ুতে যতটুকু কন্টেন্ট বা বাষ্প থাকার কথা ছিল, যা তার যত পার্সেন্ট এখানে উপস্থিত আছে।
লাইক এখানে আমাদের 100% হইলে তো সেটা স্যাচুরেটেড, মানে আমরা যদি একটা শব্দ ক্যাপাসিটি বলি, ক্যাপাসিটি মানে হচ্ছে এই রুমের বাষ্পটা, এই রুমের যে বায়ু, এই বায়ুটা কতটুকু বাষ্প ধারণ করতে পারে, এটা হচ্ছে তার ক্যাপাসিটি। মানে একটা রুম, এই রুমে যতটুকু বাষ্প ধারণ করতে পারবে এই রুমের বায়ু, সেটা হচ্ছে তার ক্যাপাসিটি। বুঝে গেছে আশা করি। দেন কন্টেন্ট হচ্ছে, এটা তো তার ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি এখন সব সময় যে এতটুকু থাকবে তা তো না, ঠিক আছে? যতটুকু উপস্থিত আছে, যতটুকু উপস্থিত আছে সেটা হচ্ছে তার কন্টেন্ট। আমাদের সেটা হইতে পারে অনেক সময় 40%। 40% মানে হচ্ছে এখানে যে Recording ক্যাপাসিটি, stopped. এখানে যে ক্যাপাসিটির 40% কন্টেন্ট বা বাষ্প এই জায়গায় উপস্থিত আছে। বুঝে গেছে? তাহলে ক্যাপাসিটি মানে হচ্ছে এই জায়গায় আমাদের যতটুকু যে বায়ু আছে, বায়ুর যে ধারণ ক্ষমতা, বাষ্প ধারণ ক্ষমতা, ওটা হচ্ছে তার ক্যাপাসিটি, এবং কন্টেন্ট হচ্ছে তার যতটুকু উপস্থিত আছে। এখন আমি যদি যাই, আমার যখন কন্টেন্ট কম হবে কার চাইতে, ক্যাপাসিটির চাইতে, মানে আমাদের ক্যাপাসিটি বেশি। সব সময় আমরা যে কন্ডিশনটা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা, এই কন্ডিশন। তুমি এখন যে রুমে আছো ওই রুমের কন্ডিশন এখন এটাই আছে। কীরকম? তোমার ক্যাপাসিটিটা বেশি, তোমার ক্যাপাসিটিটা বেশি কার চাইতে, কন্টেন্টের চাইতে। মানে কন্টেন্ট তোমার এখন কম, তোমার এখন কম। কিভাবে বুঝবা? তুমি তোমার দেয়ালের দিকে তাকাও, দেয়ালে কি শিশির বিন্দু জমে আছে? নিশ্চয়ই না। যদি শিশির বিন্দু জমে থাকে তাহলে তোমার কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা সচরাচর এই কন্ডিশনে থাকি, মানে আমরা এটাকে প্রকাশ করি লাইক, আমরা যখন রিলেটিভ হিউমিডিটি পড়বো আমরা 80% বলবো, অনেক সময় 60% বলবো। এটার মানে হচ্ছে ক্যাপাসিটি যতটুকু তার 80% বা 60% উপস্থিত আছে। এখন যদি কখনো এমন হয় যে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে গেছে, কন্টেন্ট ইজ ইকুয়াল টু কী হয়েছে, ক্যাপাসিটি, মানে যতটুকু ধারণ ক্ষমতা ঠিক ততটুকুই হয়ে গেছে, ঠিক আছে? মানে করো এই জায়গায় 100 ml বাষ্প ধারণ ক্ষমতা আছে, বাট এই জায়গায় আমাদের কন্টেন্ট হয়ে গেছে কত ml, 100 ml, 100 ml কন্টেন্ট হয়ে গেছে। তখন কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে গেল। তখন কি হবে? তখন বাকি যে এক্সট্রা কন্টেন্ট থাকবে এগুলো আস্তে আস্তে শিশির বিন্দু হিসেবে জমতে থাকবে, শিশির বিন্দু হিসেবে আস্তে আস্তে আমাদের জমতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, ক্যাপাসিটি। এখন আমাদের যদি আমরা একটু রিলেট করার চেষ্টা করি, ক্যাপাসিটি, এখানে আমাদের কি টেম্পারেচারের কোনো যে প্রভাব ক্যাপাসিটি বা কন্টেন্টের উপর আছে কিনা? হ্যাঁ, কন্টেন্টের উপরে টেম্পারেচারের কোনো প্রভাব নাই, কন্টেন্টের উপরে টেম্পারেচারের আমাদের কোনো প্রভাব নাই। পানির উপরে কিসের টেম্পারেচারের প্রভাব? লাইক তুমি যদি 1 লিটার পানিকে বাষ্পে পরিণত করো, তুমি বাষ্পে পরিণত করো তাপ দিয়ে, ওই বাষ্পকে তুমি আবার তরলে পরিণত করলা, তাইলে ওই 1 লিটার বাষ্পই কিন্তু তুমি আবার পাবা। এমন না যে 1 লিটার বাষ্পকে তুমি বাষ্পে পরিণত করো, এটার ভলিউম বা বেড়ে গেল বা কমে গেল, এমনটা হবে না। এখানে যে 1 লিটার ছিল এটাই থাকবে। তাহলে টেম্পারেচারের উপরে কন্টেন্টের কোনো আমাদের প্রভাব থাকে না। তাহলে থাকে কিসে? ক্যাপাসিটির উপরে। আমাদের টেম্পারেচারের উঠানামা করার জন্য যখন আমাদের টেম্পারেচার উঠানামা করে আমাদের ক্যাপাসিটিটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, ক্যাপাসিটিটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমাদের শীতকালে কি হয়? শীতকালে আমাদের যে ক্যাপাসিটিটা কমে যায়, কী জন্য কমে? টেম্পারেচার কমে যায়। শীতকালে আমাদের যখন টেম্পারেচার কমে আসে আমাদের ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমে যায়, ডাউন হয়। তো ক্যাপাসিটি যখন কমে যায় কন্টেন্ট তো ফিক্সড, কন্টেন্ট সবসময় ফিক্সড, কিন্তু কন্টেন্ট সবসময় ফিক্সড। ক্যাপাসিটি তোমার কমে যাচ্ছে শীতকালে, শীতকালে আমাদের ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। এখন আমি বলেছি সচরাচর তোমার এই কন্ডিশনটা থাকে, কন্টেন্ট কম হবে ক্যাপাসিটির চাইতে। এখন কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না, ক্যাপাসিটি চেঞ্জ হয়। টেম্পারেচার তুমি কমাই দিছো, ক্যাপাসিটি কমে যাচ্ছে, এই যে ক্যাপাসিটি তোমার ডাউন হচ্ছে, একসময় কি হবে? কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হবে, কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে যাবে। এবং তখন আমরা দেখি শিশির জমে, ওই যে শীতকালে আমরা সকালবেলা দেখি শিশির জমে, এগুলো মূলত আমাদের এই আর এই হিউমিডিটি যখন আমাদের কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয় তখন এই শিশির জমে। এবং যে টেম্পারেচারে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে গেল ওটাই হচ্ছে আমাদের ডিউ পয়েন্ট, ওটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক, ঠিক আছে? টিটা অফ ডিউ পয়েন্টে আমরা সূত্রে প্রকাশ করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের জন্য। তাহলে এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক দুটা, আপেক্ষিক আর্দ্রতা এবং যে ডিউ পয়েন্ট, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হইলেই তখন আমাদের শিশির জমবে বা শিশিরাঙ্ক হবে। এবং যে টেম্পারেচারে এটা হচ্ছে আমাদের ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক। এবং আমরা আরএইচ বা রিলেটিভ হিউমিডিটিকে আমরা বের করবো, আরএইচ ইজ ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি। ওকে, আচ্ছা, তো আশা করি এই দুটো টপিক বোঝা গেছে। এরপরে আমি সিকিউতে গিয়ে আরেকটা টপিক রিভাইজ করবো, বাট এই জায়গাটাতে আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই বিষয়টা। কন্টেন্ট, কন্টেন্ট তুমি কি কখনো চেঞ্জ করতে পারবা? নিশ্চয় না। কেন?
1 লিটার পানি, ওই যে বললাম 1 লিটার পানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে। ওই 1 লিটার পানি 35 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে যাও, 1 লিটারই তো থাকবে, তাই না? 1 লিটারই থাকবে। তার মানে কন্টেন্ট টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না কখনোই, কন্টেন্ট সবসময় একই, সেটা যে কোনো টেম্পারেচারে হোক। 1 লিটারেও এখানে যতটুকু আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যতটুকু কন্টেন্ট আছে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেও আমাদের ঠিক সেম কন্টেন্ট থাকবে। বিষয়টা খুব 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 গুরুত্বপূর্ণ। সিকিউতে ম্যাক্সিমাম মানুষজন এই জায়গাটাতে বুঝে না, ওই জন্য আমি আসলে এই কথাটা একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। তাহলে আমি বারবার বলি, কন্টেন্ট চেঞ্জ হবে না, কন্টেন্ট চেঞ্জ হবে না, যে কোনো টেম্পারেচারে কন্টেন্ট একই থাকবে। আমরা যে টিটা অফ ডিউ পয়েন্ট পড়লাম, টিটা অফ ডিউ পয়েন্টের ডেফিনিশন কি ছিল? যে টেম্পারেচারে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়, যে টেম্পারেচারে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়, ওটাই হচ্ছে আমাদের টিটা অফ ডিউ পয়েন্ট। আচ্ছা, তো তোমরা পরীক্ষার প্রশ্নে দেখবা সব সময় কন্টেন্ট কখনো দেওয়া থাকে না। আমি যতগুলো সিকিউ সলভ করেছি, আমি কখনো দেখি নাই কন্টেন্ট আমাদের পরীক্ষার হলে দেওয়া আছে। কন্টেন্ট কখনোই তোমার পরীক্ষাতে দেওয়া থাকে না, খুব রিয়ার কন্টেন্ট দেওয়া থাকে না। দেওয়া থাকবে কি ক্যাপাসিটি। দেখবা সব শব্দে সম্পৃক্ত সম্পৃক্ত শব্দটা আছে, সম্পৃক্ত মানেই সেটা ক্যাপাসিটি বোঝাচ্ছে। ওকে, তাহলে সম্পৃক্ত শব্দটা থাকবেই মানে সেটা ক্যাপাসিটি। তো ওই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কন্টেন্ট বাই ক্যাপাসিটি। তাহলে আমি কন্টেন্ট কই থেকে পাবো? কন্টেন্ট কই থেকে পাবো? কন্টেন্ট আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, ডিউ পয়েন্ট হচ্ছে আমার ওই টেম্পারেচার যে টেম্পারেচারে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়। তার মানে আমি যদি কখনো ডিউ পয়েন্টে, টিটা অফ ডিউ পয়েন্টে ক্যাপাসিটি বের করতে পারি, কন্টেন্ট জানা হয়ে যাবে। বুঝে গেছে? আমি যদি কখনো টিটা অফ ডিউ পয়েন্টে ক্যাপাসিটি বের করতে পারি, কন্টেন্টটা জানা হয়ে যাবে, কারণ আমি জানি টিটা অফ ডিউ পয়েন্টে কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়। বুঝে গেছে? এবার আমি যদি বলি তোমার এই সিচুয়েশনের ডিউ পয়েন্ট হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শিশির জমে। বিষয়টা শিশিরাঙ্ক হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমার 25 ডিগ্রি কন্টেন্ট দেওয়া আছে, 35 ডিগ্রি কন্টেন্ট ক্যাপাসিটি দেওয়া আছে, এটারও ক্যাপাসিটি দেওয়া আছে। তাহলে তুমি 27-এর যে কি করবা, এখানে কন্টেন্ট কই পাবা? লাইক তোমাকে 27-এর আবার ক্যাপাসিটি দেওয়া আছে, তাহলে তুমি সূত্রে কন্টেন্ট কই থেকে আনবা? তোমাকে বের করতে হবে। কিভাবে? এই যে ডিউ পয়েন্টের এটা বের করে, আমাদের যে ডিউ পয়েন্টটা বের করে, ডিউ পয়েন্টের যেটা ক্যাপাসিটি, ডি পয়েন্টের যদি ক্যাপাসিটি আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি, আমাদের কন্টেন্টটা জানা হয়ে যাবে। কারণ ডি পয়েন্টের যেটাই ক্যাপাসিটি ওটাই কিন্তু কন্টেন্ট, কারণ কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না। যে কোনো টেম্পারেচারের যেটা কন্টেন্ট, সেটা যে কোনো টেম্পারেচার আমরা ইউজ করতে পারি। এবং এটা ধরে রাখো, তুমি সিকিউতে যদি একটা কন্ডিশনে একবার যদি কন্টেন্ট বের করতে পারো, তুমি সেটা ইউজ করতে পারবে সব জায়গায়, যে কোনো টেম্পারেচারে, কারণ কন্টেন্টের কোনো চেঞ্জ হবে না, কন্টেন্ট অলওয়েজ ফিক্সড। ঠিক আছে, গেল। এরপরে তাহলে আমাদের যেটা আপেক্ষিক আর্দ্রতার সূত্র, আর এইচ ইজ ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি 100%, দেন টিটা 1 মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের যেটা আমরা টিটা অফ ডিউ পয়েন্ট বের করব, শিশিরাঙ্ক বের করব, তখন আমাদের এই সূত্রটা লাগবে টিটা 1 মাইনাস টিটা ডিউ পয়েন্ট গ্লেইসারের ধ্রুবক বা জি ইন্টু টিটা 1 মাইনাস টিটা 2। টিটা 1-এর পরিচয় কি, টিটা 2-এর পরিচয় কি আমরা সিকিউতে দেখি, এখানে আর বিস্তারিত বললে সময় হয়ে যাবে। মূলত শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের যে টেম্পারেচার ওটা বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ডিরেক্ট সিকিউ সলভে যাই। আমরা মূলত টপিক বেস সিকিউ সলভ করব, মানে আমি এক টপিক টুয়াইস আলোচনা করব না। ওই ক্ষেত্রে আমাদের সময়ের স্বল্পতার জন্য একটা টপিক একটা টাইপ তোমাদের একবার ধরিয়ে দিব, তোমরা ওটা জাস্ট প্র্যাকটিস করবে। এবার নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবা, একটা টাইপ যদি একবার করিয়ে দিই, বাকিগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা। ওকে, তাহলে আমাদের 2 নম্বর সিকিউটা দেখো। এই জায়গাটাতে একটা বায়ুপূর্ণ বেলুনকে একটা হ্রদের 40.81 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় সেটা 1 লিটার আয়তন ধারণ করলো। আচ্ছা, তোমরা কেউ বোর্ডে টাচ করিও না। হ্যাঁ, বোর্ডে টাচ করলে এখানে দাগ উঠতেছে। ওকে, বোর্ডে টাচ করিও না। একটা বায়ুপূর্ণ বেলুনকে আমরা এত মিটার গভীরতায় নিয়ে গিয়ে সেটা 1 লিটার আয়তন ধারণ করলো। আচ্ছা, সবসময় মাথায় রাখবা, এটা যদি একটা পুকুর হয়, মানে আমরা এখন ওই যে ছাপের পরিবর্তনে যে টাইপটা আছে ওই টাইপটা করতেছি, আপেক্ষিক আর্দ্রতার টাইপটা না। এটা একটা পুকুর হবে। হ্যাঁ, এটা একটা পুকুর। তো আমরা জানি
আমাদের সব সময় বায়ুমণ্ডল আমাদের একটা প্রেসার দেয়, বায়ুমণ্ডল আমাদের একটা সচরাচর একটা প্রেসারে রাখে, ঠিক আছে? বায়ুমণ্ডলের চাপ সচরাচর সেটা কত হয়? 10⁵ নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2। এটা যদি একটু ক্ল্যারিফাই করো, নিউটন মিটার ইনভার্স 2 কি? 10⁵ মানে তোমার প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে 10⁵ নিউটন বল প্রয়োগ করছে, যেটা আমাদের লাইক তুমি এখন যেখানে বসে আছো, আমি এখন যেখানে বসে আছি, আমাদের প্রত্যেককে আমাদের বডি সারফেস এরিয়ার প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে 10⁵ নিউটন নিউটন বল প্রয়োগ করছে বায়ু। বাট এটার সাথে আমরা ইউজ টু হয়ে গিয়েছি, সেজন্য আমাদের উপর আমাদের কোনো অ্যাবনর্মালিটি আমরা ধরতে পারি না এই প্রেশারটা, ঠিক আছে? তো একটা বেলুন তুমি যখন এই জায়গায় রাখবা, এখন সেটা কই আছে? বায়ুতে আছে। তার মানে এটার উপর কোন প্রেশার আছে এখন? শুধুমাত্র বায়ুমণ্ডলে যে প্রেশার সেটা, বুঝে গেছে? এখানে আর কোনো প্রেশার নাই, ঠিক আছে? এরপরে তুমি যখন এটাকে বলতেছে তারা পানির গভীরতা নিয়ে গেল, পানির গভীরতায় নিয়ে গেল, যখনই তুমি তাকে এইচ উচ্চতার কোনো গভীরতায় নিয়ে যাবা, এইচ গভীরতা নিয়ে যাবা, এটাতে যে প্রেশার, এই প্রেশারটা চেঞ্জ হবে, এটার উপরে যে প্রেশার, এই প্রেশারটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? এর কারণ প্লবতা, প্লবতা, ঠিক আছে? প্লবতার জন্য আমি বিস্তারিত না যাই, কারণ এটা যদি আলোচনা করতে যাই একটা ক্লাস লাগবে। তো প্লবতা আশা করছি তোমরা 9-এ পড়ে আসছো, 9-10-এ। প্লবতা মানে হচ্ছে এই জায়গায় আমাদের পানিতে ডুবানোর ফলে যতটুকু চাপ প্রয়োগ করবে উপরের পানিগুলা, মানে এই উচ্চতায় যতটুকুলো পানি আছে, এই পানিটা আমাদের এই বেলুনের উপর, আমি খুব বাংলা ভাষায় বলি, এই জায়গায় আমাদের যতটুকু চাপ প্রয়োগ করবে সেটার ভ্যালু হচ্ছে প্লবতা। এখন আমরা জানি এই জায়গায় এই পানির উপরে তো আমাদের বায়ুমণ্ডল চাপ করছে, চাপ প্রয়োগ করছে, তার মানে আমাদের এই বেলুনটার উপর কিন্তু দুইটা চাপ, একটা হচ্ছে আমাদের প্লবতার চাপ আর একটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। এখন এইখানে ভূপৃষ্ঠে থাকা অবস্থায় তার মাঝে আমাদের একটা চাপ ছিল, তার মানে তার একটা আয়তন থাকবে। এটা যদি আমি ধরি 10 লিটার, এখানে তার উপর চাপ বেড়ে গেল, কোন চাপ এক্সট্রা আসলো? প্লবতার চাপটা এক্সট্রা চলে আসলো। এখানে কি আয়তনটা আগের মতো থাকবে? আমরা বয়লের সূত্র থেকে জানি, চাপ বাড়লে, এই যে চাপ বাড়লে আয়তন কমে, ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল এই সূত্র থেকে আমরা পেয়েছিলাম P1 ইজ ইকুয়াল টু P2 ঠিক আছে? তো এটা আমরা পেয়েছি বয়লের সূত্র থেকে। তো এই জায়গাটাতে আমরা যদি বলি যখন এখানে 10 লিটার তুমি যখন এখানে নিচে নিয়ে আসলা, তখন এখানে প্লবতা একটা চাপ অ্যাড হওয়ায় এটার একই আয়তন থাকবে না, এটার আয়তন কমে যাবে। যেহেতু চাপ বাড়াইছো, আয়তন কমে যাবে। কমে গিয়ে বলতেছে 1 লিটার আয়তন ধারণ করলো, এই আয়তনটা কমে 1 লিটার আয়তন ধারণ করলো। তাহলে হ্রদের তলদেশে বেলুনে আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। ওকে, এটা আমাদের সেকেন্ড কন্ডিশন। এই জায়গায় এই এতটুকু পর্যন্ত আমাদের একটা তোমার এতটুকু একটা লাইন, হ্যাঁ? এরপরে তারা আবার কি করলো? তারা আবার হ্রদের তলদেশে বেলুনে, আর এগুলো বোর্ড কোয়েশ্চেন, তারা হ্রদের তলদেশে বেলুনে আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। তো হ্রদের তলদেশে অবস্থায় এখানে আরও 1 লিটার বায়ু প্রবেশ করে এটাকে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ এত দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে, জি দেওয়া আছে। এবার আসো, নিমজ্জনের পূর্বে বেলুনের যে আয়তন, এটা কত ছিল আমাদের বের করতে হবে। মানে আমি বলেছিলাম এখানে যে আয়তন, সেটা হচ্ছে চাপ প্রয়োগের পূর্বে। আমরা জানি এটা আগের আয়তনে, আগের একটা তার আয়তন এক্সিস্ট ছিল। এই জায়গায় যেটা আয়তন হয়েছে সেটা হচ্ছে প্লবতা প্লাস বায়ুমণ্ডলের যে চাপ, সেটা একসাথে হওয়ার পরে আমাদের বের করতে বলছে এখানে ডুবানোর আগে তার আয়তনটা কত ছিল সেটা। বুঝে গেছে? তো আশা করছি প্রশ্নটা বুঝতে পারছো তোমরা। এই জায়গায় আমাদের যখন ভ্যালু দেওয়া আছে, নিমজ্জনের পূর্বে ধরি আমাদের যে আয়তন, আমি লিখে লিখে পড়াচ্ছি না, লিখে লিখে পড়ালে তোমাদের ওই ক্ষেত্রে বেশ সময় যাবে। ওই ক্ষেত্রে আমি ডিরেক্ট আলোচনা করছি, হ্যাঁ? এখানে আমাদের যেটা যে সলিউশনে দেওয়া সেখান থেকে আলোচনা করি। আচ্ছা, তো নিমজ্জনের পূর্বে আয়তন ছিল B1, এবং যেটা আমাদের প্রারম্ভিক যে বেলুনের প্রারম্ভিক আয়তন, সেটা হচ্ছে তলদেশের হ্রদের তলদেশে ডুবানোর পরে আর কি, হ্যাঁ? এটা হচ্ছে হ্রদের তলদেশে ডুবানোর আগে হচ্ছে B1, দেন এখানে B2, যেটা হচ্ছে অ্যান্সার দেওয়া আছে 1 লিটার প্রশ্নে, গভীরতা দেওয়া আছে, এতটুকু গভীরতায় নিয়ে যাওয়া হলো। উপরে চাপ, এখানে তলদেশের উপরে চাপ কত? বায়ুমণ্ডলের নর্মাল চাপ যেটা, সেটা এটা একটু বুঝে নিতে হবে। হ্রদের উপরিতলে যে চাপ, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের যে নর্মাল চাপ সেটা। হ্রদের তলদেশের চাপ হবে কত? P1। এই যে P1 এর সাথে অ্যাড হবে, কি অ্যাড হবে? প্লবতা। প্লবতা কত? H⍴g। প্লবতার জন্য যে চাপটা পাবে সেটা হচ্ছে H⍴g পরিমাণ সে চাপ এই জায়গায় পাবে। তো এটার জন্য আমরা কি করব? P2, বা এখানে এসে কত চাপ হলো সেটা হচ্ছে P2 = P1 + H⍴g।
জি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের হ্রদের তলদেশে যে চাপটা হবে সেটা। দেন আমরা বয়েলের সূত্রই জানি, কারণ আমাদের এটা বয়েলের সূত্র থেকে আসছে, P1 ইজ ইকুয়াল টু P2 ঠিক আছে? তো এই জায়গাটা থেকে আমরা P2 এর ভ্যালু বসাই দিলাম। আমরা জানি P2 এর ভ্যালু ইজ ইকুয়াল টু P1 প্লাস H রো জি ডিভাইডেড বাই B2। এখান থেকে জাস্ট আমরা B1 টা রেখে বাকি সব পাশে পাঠাও, বাকিটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, 5 লিটার পাবা। দেখো, পুকুরে ডুবানোর আগে ছিল তার 5 লিটার, ডুবানোর পরে হয়ে গেল 1 লিটার। চাপ বাড়ছে, আয়তন কমে গেছে, এটা হচ্ছে আমাদের বয়লের সূত্র। তাহলে বয়লের সূত্র থেকে এই টাইপের ম্যাথ আমাদের আসতে পারে। দেন আসো, বেলুনের প্রসারণ, সর্বোচ্চ প্রসারণের ক্ষমতা 9 লিটার। মানে বেলুনটা সর্বোচ্চ যে ইলাস্টিসিটি তার, সর্বোচ্চ সে 9 লিটার পর্যন্ত ধারণ করতে পারবে প্রেশার। দেন পানির উপরই তলে বেলুনটা অক্ষত অবস্থায় পৌঁছাবে কি, মানে তুমি কি করলা, হ্রদের তলদেশে গিয়ে আরো 1 লিটার বায়ু প্রবেশ করাই দিলা, হ্রদের তলদেশে আরো 1 লিটার বায়ু প্রবেশ করাই দিলা। তারপর সেকেন্ড কন্ডিশনে, এরপরে আমাদের একটা শর্ত দিল 9 লিটার যদি তার ধারণ ক্ষমতা হয়, তুমি যে আরো 1 লিটার বায়ু প্রবেশ করাই দিলা, পরবর্তীতে এই বায়ুটা, এই বেলুনটা অক্ষত অবস্থায় ফিরে আসতে পারবে কিনা। আমাদের এখন বের করতে হবে 1 লিটার বায়ু প্রবেশ করানোর ফলে কি চেঞ্জটা হবে তার মাঝে সেটা। আচ্ছা, তাহলে নতুন আয়তন B1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 লিটার। আগে তুমি প্রবেশ করানোর ফলে আয়তন ছিল 1 লিটার, বাট বর্তমানে তুমি আরও 1 লিটার এখানে যোগ করে দিলা, হয়ে গেল 2 লিটার। বুঝে গেছে? 2 লিটার। দেন আসো, উপরে আসলে আমি বলেছি যখন উপর থেকে নিচে আসছে এই জায়গায় চাপ বৃদ্ধি পাচ্ছে, চাপ বৃদ্ধি পাওয়ার ফলে আয়তনটা কমতেছে। এই জায়গায় আমাদের চাপ ছিল একটা, এই জায়গায় চাপ হয়েছে আরেকটা। কি হচ্ছে, এই জায়গায় চাপটা আমাদের বাড়তেছে, চাপ বাড়লে আয়তনটা কমতেছে। আমি অ্যারো চিহ্ন দ্বারা, নিচে অ্যারো চিহ্ন দ্বারা বোঝাচ্ছি চাপ আয়তন কমতেছে। আমি যদি উল্টাভাবে বলি, যখন বেলুনটা এদিক থেকে এদিকে যাবে, মানে নিচ থেকে উপরে যাবে, তখন আমাদের কি হবে, তখন এই জায়গার আয়তন বাড়বে, কারণ চাপ কমবে। এক্ষেত্রে আমাদের চাপ কমবে, কারণ এই জায়গায় আমাদের যে প্লবতার চাপ এটা আর উপরে কাজ করবে না। যখনই বেলুনটা নিচ থেকে উপরে যাবে, বেলুনটা যখন নিচ থেকে উপরে যাবে, আমাদের যে ভলিউম, এই ভলিউমটা বেড়ে যাবে, কারণ চাপ কমে যাবে। তো এই জায়গায় আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এই জায়গায় আমাদের 2 লিটার, পৃষ্ঠদেশে আসলে বেলুনের আয়তন B2। দেন আমরা যদি B2 বের করি এই জায়গাটাতে, আমরা P1 যে আগে বললাম P1 এর ভ্যালু P2 প্লাস H2 যেটা বসালাম, B2 ইজ ইকুয়াল টু P1 বসায়া সূত্র দিয়ে জাস্ট আমরা বের করলাম। এখন উঠানোর ফলে তুমি এখানে 2 লিটার করে দিলা, আগে ছিল 1 লিটার। দেন তুমি আরও 1 লিটার বাইরে থেকে ঢুকাই দিলা, ঢুকাই দেওয়ার ফলে যখন উপরে উঠবে, আমাদের বয়েলের সূত্র অনুসারে এটার আয়তন বেড়ে যাবে, কারণ চাপ কমে যাবে। চাপ কমলে যখন আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে 10 লিটার হয়ে যাবে। বাট তোমার প্রসারণ ক্ষমতা দেওয়া আছে 9 লিটার, তাই এটা অক্ষত অবস্থায় পৌঁছাবে না, এটা পৌঁছানোর আগেই ফেটে যাবে, কারণ তার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 9 লিটার ছিল। ওকে, আচ্ছা। তো আমরা একটা সিকিউ আলোচনা করলাম বয়েলের সূত্র বা তাপমাত্রার যে সূত্র, এগুলো থেকে। আমরা যদি এবার যাই আপেক্ষিক আর্দ্রতা বিষয়, খুব দ্রুত যাওয়া লাগবে, আমাদের সময় আসলে খুবই স্বল্প। আচ্ছা, একদিন রাজশাহীর টেম্পারেচার দেওয়া আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। ওকে, রাজশাহীর টেম্পারেচার দেওয়া আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা বা আরএইচ দেওয়া আছে আমাদের 50%, আরএইচ এর ভ্যালু 50%। ওকে, আরএইচ এর ভ্যালু দেওয়া আছে 50%। একই সময়ে কক্সবাজারে স্থাপিত, তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো এই জায়গায় একটু ম্যাচিং করে দিছে, এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা জেলা, আর এটা হচ্ছে দক্ষিণবঙ্গের একটা জেলা। ওকে, তাহলে দক্ষিণবঙ্গে যেহেতু আমাদের সচরাচর কক্সবাজার, এখানে আমাদের সমুদ্র কাছাকাছি, রিলেটিভ হিউমিডিটি একটু বেশি হবে, স্বাভাবিক। তো কক্সবাজারে স্থাপিত একটা হাইগ্রোমিটারে শুষ্ক থার্মোমিটারের পার্ট 35 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, আর্দ্র থার্মোমিটারের তাপ 30 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। সবসময় মনে রাখবা, শুষ্ক থার্মোমিটারের যে পার্ট, এটাই হচ্ছে তোমার যে নর্মাল টেম্পারেচার একটা জায়গার, সেটাই মনে রাখবা। সেটা শুষ্ক থার্মোমিটারের যে পার্ট, সেটাই হচ্ছে ওই জায়গাটা নর্মাল টেম্পারেচার। আর আর্দ্র থার্মোমিটারের যেটা, সেটা আমাদের ল্যাবরেটরিতে করতে হয়, আর্দ্র থার্মোমিটারের পার্টটা। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্লেসিয়ার উৎপাদক হচ্ছে 1.60, মানে জি এর ভ্যালু 35-এ দেওয়া আছে। এছাড়া 26, 28, 35 এই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত শব্দটা থাকলেই বলেছি তোমরা ধরে নিবা ক্যাপাসিটি, তার মানে আমাদের এটা দেওয়া আছে ক্যাপাসিটি। ওকে, আমি আর বিস্তারিত বলছি না। তাহলে আমাদের পারদচাপ দেওয়া আছে এই জায়গাটাতে। দেন আসো, উদ্দীপকের তথ্য অনুসারে আমাদের কক্সবাজারের শিশিরাঙ্ক বের করতে হবে, রিলেটিভ আমাদের যেটা ডিউ পয়েন্ট বের করতে হবে। আমি আলোচনা করছি না। তাহলে আমাদের সূত্র ছিল কি, θ1 মাইনাস θ2,
মাইনাস, মানে এটা এই পাশ ছিল, হ্যাঁ, তাহলে এটা আমরা ওই পাশে করে টিটা জাস্ট এক পাশে রেখে আমার টিটা অফ ডিউ পয়েন্ট ছিল আমার সূত্রে, ঠিক আছে? এটা আশা করি তোমরা বুঝতেছো। জাস্ট ডান পাশ বাম পাশ করে আমাদের এই সূত্রটা আসছে টিটা অফ ডিউ পয়েন্ট ইজ ইকুয়াল টু টিটা ওয়ান মাইনাস জি ইন্টু টিটা ওয়ান মাইনাস টিটা টু। দেন আমরা এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রা জানি টিটা ওয়ান, আর্দ্র বাল্বের তাপমাত্রা জানি টিটা টু। এটা একটু মাথায় রেখো। শুষ্ক বাল্বের যে টেম্পারেচার এটা হচ্ছে আমাদের ওই স্থানের টেম্পারেচার, বুঝে গেছে? আর টিটা টু কখনো ওই স্থানের টেম্পারেচার না, এটা হচ্ছে ল্যাবরেটরিতে পরিমাপকৃত একটা ভ্যালু। দেন গ্লেসিয়ারের দুপক জি হচ্ছে 1.60, আমরা যেটা ডিউ পয়েন্ট এটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। দেন আমরা ডিউ পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছি। ডিউ পয়েন্ট হচ্ছে ওই তাপমাত্রা যে তাপমাত্রায় কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়। আমি এই কথাটা বলার কারণ পরবর্তী ম্যাথে লাগবে। আসো, পরবর্তী ম্যাথে বলতেছে কি, একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও রাজশাহী ইচ্ছে কক্সবাজারে কোনো ব্যক্তির অধিক অস্বস্তি বোধ করার কারণ, মানে টেম্পারেচার একই, দেখো টেম্পারেচার একই 35, কক্সবাজারও 35, কেন? শুষ্ক থার্মোমিটারের পাঠ হচ্ছে 35। আমি বলেছি শুষ্ক বাল্বে যেটা তাপমাত্রা সেটা কিন্তু ওই স্থানের তাপমাত্রা, তার মানে কক্সবাজারের টেম্পারেচারও 35, রাজশাহী টেম্পারেচারও 35, তাপমাত্রা একই। তারপরেও কেন কক্সবাজারে মানুষ অস্বস্তি বোধ করবে? অস্বস্তি বোধ করবে মানে কি, বেশি ঘামাবে ওই জায়গায়, রাজশাহীর অঞ্চলের মানুষের কম ঘামায়, ঠিক আছে? মানে ওই টেম্পারেচারে কম ঘামাবে, কেন? ওখানে আমাদের আর্দ্রতা কম, রিলেটিভ হিউমিডিটিটা কম, ঠিক আছে? আপেক্ষিক ঘাটও দেওয়া আছে রাজশাহীর, বের করতে হবে না 50%, আমাদের বের করার দায়িত্ব কক্সবাজারেরটা। আচ্ছা, তো আমি বলি, আমাদের প্রায় সময় লাস্টের দিকে চলে আসছে। আমি মনে হয় লিঙ্ক আরেকটা দিয়ে শুরু করি, ভালো হয়, নাহলে এটা ইন্টারাপ্ট হবে, ঠিক আছে? তো আমি লিঙ্ক আবার দিচ্ছি, তোমরা লিঙ্কে আবার প্রবেশ করো, কারণ আমাদের একটা লিঙ্কের মেয়াদ থাকে 40 মিনিট, ঠিক আছে? তোমরা লিঙ্ক আবার ঢুকো, হ্যাঁ।
ওকে, তাহলে আমরা শুরু করছি, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমাদের বলতেছে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে, তাহলে কোন জায়গায় স্বস্তি বোধ করবে আমাদের সেই কোয়েশ্চেনটা জানতে চাচ্ছে তারা। তো আমাদের এটার একটাই সলিউশন, সেটা হচ্ছে আমরা আপেক্ষিক আর্দ্রতা বা আরএইচটা বের করব। যে জায়গায় আরএইচ কম, যে জায়গায় আরএইচ কম একটা মানুষ সেই জায়গায় বেশি স্বস্তি বোধ করবে। কারণ কি, ওই জায়গাটাতে আমাদের ঘামাবে কম, মানুষের ঘামাবে কম, তারপর অস্বস্তি বোধ করবে কম। আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম, ঠিক আছে। তো আমরা আপেক্ষিক আর্দ্রতা যেখানে বেশি সেখানে ঘামাবে বেশি, অস্বস্তি বোধ করবে বেশি, ঠিক আছে। তো আমাদের মূলত এখানে বের করতে হবে আপেক্ষিক আর্দ্রতা। আমাদের রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে প্রশ্নে 50%। এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা বা আরএইচ হিউমিডিটি আর রিলেটিভ হিউমিডিটিটা বের করা। তো রিলেটিভ হিউমিডিটির জন্য আমরা একটা সূত্র পড়েছি, সেটা হচ্ছে আরএইচ ইজ ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%। কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%। আমাদের গাইডে এই কন্টেন্টকে বলা হচ্ছে ছোটো হাতের এফ, ক্যাপাসিটিকে বলা হচ্ছে বড় হাতের এফ। বুঝে গেছে? কন্টেন্টকে বলা হচ্ছে ছোটো হাতের এফ, ক্যাপাসিটিকে বলা হচ্ছে বড় হাতের এফ। ওকে, এখন ক্যাপাসিটি আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে কার? কক্সবাজার টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে কত জানি 35 মোস্ট প্রবলি দেওয়া আছে। হ্যাঁ, 35। 35-এর আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আরএসটা বের করতে হবে। তাহলে তুমি যাই বসাও সেটা 35-এর হতে হবে। মানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কন্টেন্ট বসাও, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি বসাও ইন্টু 100%, ঠিক আছে। ওকে, তো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি তোমার বইয়ে দেওয়া আছে, দেখো 35 ডিগ্রি সেলসিয়াস, এই যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 25.21। তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, এটাই হচ্ছে ক্যাপাসিটি। আমরা জানি সম্পৃক্ত মানে ক্যাপাসিটি, সেটা। তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 25.21, এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটি। তাহলে তোমার এখানে ক্যাপাসিটি দেওয়া আছে, এই যে। আচ্ছা, এই জায়গায় কী করলো, এই জায়গায় এটা একটু ভুল আছে, হ্যাঁ। এই জায়গায় আমাদের ইয়ে হবে 25 হবে এই জায়গাটাতে, এটা গাইডের এই জায়গায় 25 হবে, ঠিক আছে। 25 পয়েন্ট যেটা সামথিং দেওয়া আছে ওটা। তাহলে এটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা যে দেওয়া আছে আমাদের এখানে ক্যাপাসিটি, ওটা বসাবা। দেন এখানে কি বসাবা? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কন্টেন্ট। এখন আমি তোমাদেরকে বলেছি কন্টেন্ট কখনো দেওয়া থাকে না। কন্টেন্ট কি দেওয়া আছে কোথায়? যে জায়গায় দেখবে সবসময় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ দেওয়া আছে, তার মধ্যে কন্টেন্টটা দেওয়া নেই। কন্টেন্ট আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? আমাদের কিন্তু এই জায়গাটাতে যে শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক কিন্তু আমরা বের করে রাখছি। কক্সবাজারের শিশিরাঙ্ক এর আগের অঙ্কে বের করে রাখছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আমরা জানি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে কক্সবাজারের শিশিরাঙ্ক। তার মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা সামহাও ক্যাপাসিটি বের করতে পারি, 27 ডিগ্রি তাপমাত্রার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আবার কন্টেন্ট টু। মানে আমাদের এখন কাজ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যাপাসিটিটা বের করা, ঠিক আছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যাপাসিটি আমরা বের করব, কারণ কক্সবাজারের যে শিশিরাঙ্ক এটা দেওয়া আছে 27। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্যাপাসিটি আমরা বের করলাম। 27-এর যেটা ক্যাপাসিটি, এটাই কিন্তু আবার কন্টেন্ট। আমি বলেছি ডিউ পয়েন্টে যেটাই ক্যাপাসিটি সেটাই কন্টেন্ট, কারণ 27টা হচ্ছে তার ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক। তাহলে এটাই হচ্ছে তার আবার কন্টেন্ট। আবার আমরা এটাও জানি কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না, কন্টেন্ট যে কোনো তাপমাত্রায় একই থাকে। তার মানে 27-এ যেটা কন্টেন্ট, 35-এও ঠিক সেটাই কন্টেন্ট। আমরা 35-এ কন্টেন্টটা বসাই দিব। বুঝে গেছে? তাহলে আমি আবার রিপিট করি, কন্টেন্টের ভ্যালু তোমাকে দেওয়া নাই, কন্টেন্টের ভ্যালু তোমাকে বের করতে হবে কত তাপমাত্রায়? 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখন কন্টেন্টের ভ্যালু তোমাকে সবসময় দেওয়া থাকবেও না, তোমাকে দেওয়া থাকবে কি? শিশিরাঙ্ক। দেওয়া না থাকলেও বের করতে হবে। এখানে গ নাম্বারে বের করতে হবে। অনেক মেয়েদের দেখবা যে এইখানে আমাদের শিশিরাঙ্কটাকে বের করতে হচ্ছে। তো এটার জন্য আমরা কি করব? 27 ডিগ্রিটা বের করলাম, শিশিরাঙ্ক বের করলাম। শিশিরাঙ্কে আমরা ক্যাপাসিটিটা বের করব, ক্যাপাসিটি, ঠিক আছে। ক্যাপাসিটি বের করব। ক্যাপাসিটি বের করে শিশিরাঙ্কের যেটা ক্যাপাসিটি, এটা আবার কন্টেন্ট হয়। শিশিরাঙ্কের যেটাই ক্যাপাসিটি, ওটা কিন্তু আমাদের কন্টেন্ট, কারণ আমরা জানি ডিউ পয়েন্ট হয় কখন? যখন কন্টেন্ট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে যায়, ঠিক আছে। তো এরপরে আমরা জানি কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না, কন্টেন্ট যে কোনো টেম্পারেচার একই থাকে। তাহলে 27-এ যেটা কন্টেন্ট, এটা আবার 35-এর কন্টেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারবো। আমি বলেছি যে কোনো টেম্পারেচারে যেটাই কন্টেন্ট তুমি বের করতে পারো, দেন ওই কন্টেন্টটা সবসময় একই থাকবে একটা নির্দিষ্ট স্থানের জন্য, ঠিক আছে। তো আসো, এখানে আমাদের এই অংশটা খুবই শর্টকাট করে ফেলছে। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, না হয় একটু 2-3-4 লাইন বাড়ায় করতে পারো। মানে তোমাকে এখানে কী দেওয়া আছে দেখো, 27-এ তুমি কেমনে যাবা? মানে তোমাকে টেম্পারেচার এখন কিসে বের করতে হবে? 27-এর কী বের করতে হবে? 27-এ ক্যাপাসিটি বা সম্পৃক্ত বাষ্পচাপ আর কি। 27-এ সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে। দেখো, তোমাকে 26-এর সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। 26-এর সম্পৃক্ত বাষ্পচাপ কত? 25.21।
28-এর সম্পৃক্ত বাষ্পচাপ কত? 28.35, ঠিক আছে। আচ্ছা দেখো, সরি এই জায়গাটাতে 35, দাঁড়া আমাদের এই সিকোয়েন্সটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, যথাক্রমে দিছে, খেয়াল করো। 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য সম্পৃক্ত বাষ্পচাপ 25.21, 28 ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্পচাপ 28.35, 35-এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপ 42.16। ওই জায়গায় ঠিক ছিল ওটা, 35-এর জন্য 42.16 হবে। তাহলে দেখো 26-এর জন্য 25.21 হলো, 28-এর জন্য কত? 28, 28-এর জন্য কত? 28.35। আমাদের বের করতে হবে কত? 27, 27-এর জন্য বের করা লাগবে। এখন 27-এটা তো নাই, কেমনে বের করি? আমরা এইখান থেকেই বের করতে হবে কোনোভাবে। কীভাবে? দেখো 28 - 26 বিয়োগ করবা, 28 - 26 বিয়োগ করলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, সেন্টিগ্রেড সেলসিয়াস হয়। 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য আমরা এখন 28.35 - 25.21 বিয়োগ করবো, যেটা পাবো ওটা এখানে লিখবো। দেন 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য আমাদের শিশিরা সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন হয় এতটুকু। দেন আমাদের বের করতে হবে 27। আমরা যদি 26-এরটা সামহাও বের করতে পারি, 26-এর সাথে যদি আমরা 1 যোগ করতে পারি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যোগ করতে পারি, 26 + 1 = 27 হয়ে যায়। 26 + 1 = কত হয়? 27। তাহলে আমরা এখন 2 ডিগ্রির জন্য যদি এত হয়, 1 ডিগ্রির জন্য কত হয় এটা আমরা সহজেই বের করতে পারি ঐকিক নিয়ম দিয়ে। 1 ডিগ্রির জন্য যত হয় সেটার সাথে তুমি এখন এই যে 26-এরটা যখন 25.21 এর সাথে সামথিং যোগ করবা, দেন 26 + 1 = 27 হয়ে যাবে, ঠিক আছে। কিংবা 28 থেকে 1 বিয়োগ করলে যেহেতু 27 হয়, 28 থেকে এটা বিয়োগ করলেও তোমার আনসার মিলে যাবে, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট ওটা একটা লাইনে দিয়ে করে ফেলছে, এটা এত করে নাই, বিয়োগ টিয়োগ জাস্ট একটা সূত্র দিয়ে করে ফেলছে। দেখো 26-এর যে সম্পৃক্ত বাষ্পচাপ এটা লিখলো, প্লাস মাঝখানে প্লাস আছে, ওই যে 26-এর সাথে 1 যোগ করলে তো 27, 26 + 1 = কত হয়? 27। তার মানে আমার শিশিরাঙ্ক 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমার সম্পৃক্ত বাষ্পচাপটা বের করতেছি, 27-এর যে সম্পৃক্ত বাষ্পচাপ এটা বের করতেছি আমি, 26 + 1 = 27 হয়। তো এটা আমি এবার 26-এটা আমি বসালে 21, দেন 1 ডিগ্রিটা আমি কেমনে বের করবো? 1 ডিগ্রিটা হচ্ছে ওই নিয়মটা, 26-এ যদি এত হয়, 28-এ যদি এত হয়, 28 থেকে 26 বিয়োগ করলে এই যে এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 2, ওই যে ঐকিক নিয়ম। 2 ডিগ্রির জন্য এত হলে 1 ডিগ্রির জন্য কত হবে? এখানে 2 দ্বারা ভাগ হয়ে যাবে না, 2 ভাগ ইন্টু 1, ঠিক আছে, যেহেতু 1 ডিগ্রির জন্য বিয়োগ করতেছি ইন্টু 1। চাইলে এক লাইনে করতে পারো কিংবা ঐকিক নিয়মে বুঝে বুঝে তাও করতে পারো। তোমার যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এটা আসছে এত। এখন শিশিরাঙ্ক হচ্ছে তুমি ডি পয়েন্টে বাষ্পচাপটা বের করলা, ক্যাপাসিটি বের করলা, আই রিপিট, সম্পৃক্ত মানেই হচ্ছে ক্যাপাসিটি। তুমি শিশিরাঙ্কে ক্যাপাসিটি বের করলা, শিশিরাঙ্কে যেটা ক্যাপাসিটি এটা কিন্তু আবার কন্টেন্ট, এটা আবার কন্টেন্ট, ঠিক আছে। শিশিরাঙ্কে যেটা কন্টেন্ট, কন্টেন্ট আমরা জানি কখনো চেঞ্জ হয় না। যেই তুমি 27 কন্টেন্ট বের করলা, এটা 35-এর কন্টেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারবো, কারণ আমরা জানি কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না। তুমি 1 লিটার পানিকে যখন 25 ডিগ্রি থেকে 1 লিটার পানিকে 30-এ নিয়ে যাবা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াসে নিয়ে যাবা, ওই পানি 1 লিটারই থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। কন্টেন্ট কখনো চেঞ্জ হবে না। তাহলে এটা আমরা এখন এই যে এই 26.78টা আমরা কোথায় ইউজ করবো? এই যে ছোট হাতের এফ বা কন্টেন্ট হিসেবে ইউজ করবো। 26.78 ডিভাইডেড বাই সম্পৃক্ত বাষ্পচাপ 42.10, যেটা আমাদের দেওয়া ছিল কক্সবাজার আপেক্ষিক যে সম্পৃক্ত বাষ্পচাপ 42.10 ইন্টু 100%, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতার যে সূত্রটা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে এখানে যতটুকু কন্টেন্ট উপস্থিত আছে 63.52, মানে যে ক্যাপাসিটি তার, ওই ক্যাপাসিটির এত পার্সেন্ট ওখানে উপস্থিত আছে। তাহলে রাজশাহীর যে আপেক্ষিক আর্দ্রতাটা ছিল 50%, এখানে যে আপেক্ষিক আর্দ্রতা সেটা হচ্ছে 62.52%। তাহলে কোন জায়গায় অবশ্যই মানুষ স্বস্তি বোধ করবে? এখানে। এখানে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা কম, বায়ুর যে বাষ্প ধারণ ক্ষমতা এটা অনেক বেশি, এখনও 50% মাত্র উপস্থিত আছে, বাকি 50% খালি। বাকি 50% বায়ু কিন্তু বায়ু দ্বারা পরিপূর্ণ সম্পৃক্ত হয় নাই। সম্পৃক্ত যেহেতু হয় নাই, মানুষ এখানে স্বস্তি বোধ করবে, ঘামাবে কম। আর এই জায়গায় 63.52% যেহেতু সম্পৃক্ত হয়ে গেছে, এই জায়গায় মানুষ অস্বস্তি বোধ করবে বেশি। তো আশা করি এখানে বুঝতে পারছো, এই জায়গায় আরও কিছু কথাবার্তা দেওয়া আছে সুপ্ত তাপের, পড়লেই বুঝতে পারবা আমি যে কথাগুলো বলছি এগুলো ঘুরে ফিরে। আচ্ছা, তো এই দুইটা আপনি আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে আমাদের আরএইচ বা রিলেটিভ হিউমিডিটি এবং শিশিরাঙ্ক এবং বয়েলের সূত্র এবং বেলুনের সূত্র। এই 4টা টপিক সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। বুঝছো কি সবাই?
ওকে, একজন বলছো যে ভাইয়া কোনোভাবে ক্লাসটা কি এফবিতে নেওয়া যায় কিনা, ফেসবুকে নেওয়া যায় কিনা। এটা তোমরা আমাদের ভাইয়াদের সাথে যোগাযোগ করবা, পেজে মেসেজ দাও। ভাইয়ারা এটা ভালো ডিসিশন নেবে, হ্যাঁ। ভাইয়াদেরকে একটা মেসেজ দিও পেজে। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা সব বুঝছো এবং আমি নেক্সট টপিকে আগাচ্ছি। ওকে, আদর্শ গ্যাস। আমি এখানে সিকিউ সলভ করছি না, কারণ আরও করতে গেলে আমার আলটিমেটলি সময় খোলাবে না, কোনোভাবেই খোলাবে না। আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। ওকে, এখন আমাদের আলোচনার টপিক পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি অধ্যায়টা আমাদের সেম, আমাদের এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ বলা যাবে অন্যান্য অধ্যায়গুলোর তুলনায়। কেন? এই অধ্যায় থেকে জাস্ট 3-4টা হাতে গোনা সূত্র, এবং সবচেয়ে কম সময়ে যে ম্যাথগুলো করতে পারবা এই পর্যাবৃত্তি অধ্যায়ের ম্যাথগুলাই তুমি করতে পারবা। কারণ অনেক সহজ ম্যাথ দেয় সচরাচর। সরল দোলকের বিস্তারিত, আমাদের যে এখানে দোলনকাল, তারপর যে টোটাল লেন্থ, দোলকের যে আহ, পাহাড়ের উচ্চতা নির্ণয় কিছু ম্যাথ দেয়। একটা দোলক পাহাড়ের নিচে একটা দোলনকাল দিল, পাহাড়ের চূড়ায় নিয়ে গেলা, উপরে একটা দোলনকাল দিল, ওই ক্ষেত্রে আমাদের দোলনকালের কী পরিবর্তন হলো এগুলা দেন। সরল ছন্দিত গতির সমীকরণ হতে রাশির মান নির্ণয়, যদি এটা খুব কম আসে, বাট আসে মাঝে মাঝে, ঠিক আছে। তো এই টপিকটাও আমরা একটু দেখব। আমরা যদি এখন ডিরেক্ট সূত্রে যাই। আচ্ছা, তোমরা কিন্তু স্লাইড দেখো নাই, হ্যাঁ। আমি স্লাইড চেঞ্জ করি নাই। পর্যাবৃত্ত গতি, সরল দোলকের বিস্তারিত আমরা পড়বো। দেন পাহাড়ের উচ্চতা, এই টপিকগুলো থেকে আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে আর কি। আমি এই টপিকগুলো এখানে ইনক্লুড করলাম। পাহাড়ের উচ্চতা নির্ণয় সংক্রান্ত ম্যাথ, তারপর দোলনকাল, হ্যাঁ, দোলনকাল নির্ণয় ম্যাথ, সরল চন্দ্রিত গতি সমীকরণ হতে রাশির মান নির্ণয়, এই টপিকগুলো থেকে আমরা সিকিউ দেখব। আসো, তাহলে যদি আমরা ফার্স্টে যাই হচ্ছে সূত্রে। ওকে, তাহলে পর্যাবৃত্ত গতি বা পেরিওডিক মোশন। পর্যাবৃত্ত গতি বলতে কি বুঝো? পর্যাবৃত্ত গতি হচ্ছে আমাদের একটা বৃত্তাকার গতি বলতে পারো। এটা বৃত্তাকার গতি যেটা একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে বারবার অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে কিছু পয়েন্ট আছে, একটা হচ্ছে নির্দিষ্ট দিক থেকে অবশ্যই অতিক্রম করতে হবে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর অতিক্রম করতে হবে, নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হবে। মনে করো একটা ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি একটা পর্যাবৃত্ত গতি বা পেরিওডিক মোশন। তারপর সূর্যের চারদিকে পৃথিবীর যে আবর্তন, দেন আমাদের পৃথিবীকে কেন্দ্র করে যে চন্দ্রের আবর্তন, সবগুলো আসলে পর্যাবৃত্ত গতি পেরিওডিক মোশন। তো আমাদের সিম্পল হারমোনিক মোশন, এখানে সরল ছন্দিত গতিতে আমরা যদি দেখি, সে পর্যাবৃত্ত গতি থেকে আলটিমেটলি সরল ছন্দিত গতিতে গেছে। এখানে বিস্তারিত আলোচনাটা তো সম্ভব না বেসিক হিসেবে। তো এখানে আমরা যে সমীকরণটা পাবো ব্যাকলনীয় সমীকরণ, যদি আমাদের বিস্তারিত নাই, মানে ডেরিভেটিভসটা নাই আর কি, ডিটি স্কোয়ার ওয়াই ওমেগা স্কোয়ার ওয়াই ইজগুল টু জিরো। দেন আমাদের এই জায়গাটাতে সবচেয়ে বেশি যে টপিকটা লাগবে সেটা হচ্ছে কণার ব্যাগ নির্ণয়ের জন্য, হ্যাঁ। ওমেগা ইজগুলো 2π/t, মানে কৌণিক ব্যাগ। কৌণিক ব্যাগ মানে বুঝছো যে এই জায়গায় একটা বিন্দু, লাইক এখানে আমাদের বারবার এটা ঘুরছে এখানে। তাহলে কৌণিক বরাবর তার যে ব্যাগ বা ভ্যালোসিটি, কৌণিক বরাবর কৌণিক আবর্তনে তার যে ভ্যালোসিটি, এটা হচ্ছে আমাদের ওমেগা বা কৌণিক ব্যাগ। কৌণিক বরাবর যে ভ্যালোসিটি, এটা হচ্ছে ওমেগা বা কৌণিক ব্যাগ। তো এক্ষেত্রে আমাদের এইটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করবো, বিজিক্যাল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখানে ওমেগা হচ্ছে বুঝছো, তাহলে ব্যাক, এটা হচ্ছে আমাদের কণার যে ব্যাক, এটা নর্মাল যে কণার ব্যাক, আর এটা হচ্ছে ওমেগা 2π/t, এটা হচ্ছে কৌণিক ব্যাক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কৌণিক ব্যাক, আর এটা হচ্ছে আমাদের যে বিন্দুর বা লাস্ট যে পয়েন্ট আছে ওটার যে ব্যাক ওটা। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাগের জন্য আমরা ইউজ করবো ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে একই, এ হচ্ছে আমাদের টোটাল যে, আমরা যদি পেন্ডুলিয়ামের ক্ষেত্রে বিষয়টা চিন্তা করি, পেন্ডুলিয়ামের যে
সর্বোচ্চ যতটুকু আমাদের দুলতে পারবে, সর্বোচ্চ যে সরণ ওটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু, ঠিক আছে। আর ওয়াই হচ্ছে একটা নির্দিষ্ট যে কোনো অবস্থানে যদি আমাদেরকে বলে, লাইক এই অবস্থানে আমাদের বললো, এই অবস্থানের নাম দিল এ, তাহলে এখান থেকে যতটুকু যে দূরত্ব যে সরণ এটা হচ্ছে আমাদের স্পেসিফিক ওয়াই এর ভ্যালু, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ যে সরণ এটা হচ্ছে এ বা সর্বোচ্চ বিস্তার, দেন যে কোনো স্পেসিফিক পয়েন্টে যে কোনো মুহূর্তে এটা হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে। এটা আমাদের বিন্দু দিয়ে দেখায় দিবে। দেন বি ম্যাক্স সর্বোচ্চ বেগ কতটুকু হইতে পারে, মনে রাখবা এক্ষেত্রে আমাদের একটা পেন্ডুলিয়াম দুলতেছে, হ্যাঁ, এই যে একটা পেন্ডুলিয়াম দুলতেছে, এই জায়গায় সে স্থির আছে, এই জায়গায় সে একদম একদম স্থির আছে। আস্তে 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 নামতেছে গ্র্যাভিটির কারণে সে নামবে, এই জায়গায় এসে তার বেগ হবে সর্বোচ্চ, এই জায়গায় এসে তার বেগ হবে সর্বোচ্চ, আবার বেগ কমতে এই জায়গায় সে স্থির, এই জায়গায় কি হবে, স্থির হবে, আবার রিপিট, এই জায়গা থেকে আবার সে গ্র্যাভিটির পাবে নামবে, এই জায়গায় হবে একদম সর্বোচ্চ বেগ, আবার এই জায়গায় হবে সে আস্তে আস্তে কমতে থাকবে, এই জায়গায় হবে আবার জিরো, এই জায়গায় ব্যাক জিরো, এই জায়গায় বি ম্যাক্স, বুঝে গেছে। তাহলে এই জায়গায় হবে আমাদের ব্যাক একদম সর্বোচ্চ, এই জায়গায় হবে ব্যাক জিরো বি ইকুয়াল জিরো, কারণ ব্যাক শুরু হবে তা এখান থেকে, দেন আস্তে আস্তে বাড়তে মাঝখানে এসে ব্যাক হবে আমাদের একদম সর্বোচ্চ বি ম্যাক্স, দেন এখানে আবার এভাবে চলতে থাকবে। বি ম্যাক্সের যে সূত্র সেটা হচ্ছে ওমেগা এ, কীভাবে আসছে দেখো একটু, বি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তুমি সূত্র বলছো তাই না, বি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমি কই ব্যাক বি ম্যাক্স বলতেছি এই বিন্দুতে, দেখো এই বিন্দু থেকে আমাদের যে এর ওয়াই এর ভ্যালু, এখানে ওয়াই এর ভ্যালু কত, এই বিন্দুতে ওয়াই এর ভ্যালু কত, আমরা জানি যে কোনো দূরত্ব ওয়াই হয়, এই জায়গায় ওয়াইটা সর্বোচ্চ এ, দেন এই বিন্দুতে ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, মানে কোনো সরণই নাই, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসাতো সূত্রে, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসালে জিরো স্কোয়ার, এ রুট স্কোয়ারে খাওয়া যাবে, হয়ে যাবে ওমেগা এ। তাহলে এখান থেকে আমাদের বি ম্যাক্সের সূত্র আসছে বি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। সেমভাবে কণার ত্বরণ হিসেবে চিন্তা করো, ত্বরণ মানে কি, এক্ষেত্রে আমাদের ব্যাক পরিবর্তনের হার, বিষয়টা একটু মনে রাখো, ব্যাক হচ্ছে আমাদের যে সরণ পরিবর্তনের হার, সরণ কতটুকু হলো সেটা কত দ্রুত পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে ব্যাক, ঠিক আছে। আর ত্বরণ মানে কি, ব্যাক পরিবর্তনের হার, ত্বরণ মানে হচ্ছে ব্যাক পরিবর্তনের হার। এই জায়গায় ব্যাক ছিল জিরো, হঠাৎ করে একটা ব্যাক প্রাপ্ত হয়ে গেল লাইক বি ইজ ইকুয়াল টু 5, মনে হয় এই জায়গায় সর্বোচ্চ ব্যাগের পরিবর্তন হয়েছে, যে জায়গায় সর্বোচ্চ ব্যাগের পরিবর্তন হয়েছে ওই জায়গায় ত্বরণ সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে এই জায়গায় আমাদের একদম শুরুর বিন্দুতে যেখানে বি ইজ ইকুয়াল টু জিরো, এই জায়গায় এ হবে ম্যাক্স, মানে ত্বরণ হবে সর্বোচ্চ, কারণ এই বিন্দুতেই ব্যাগের সর্বোচ্চ পরিবর্তন ছিল জিরো, হঠাৎ করে একটা ব্যাগ প্রাপ্ত হয়ে গেল, এখানে আমাদের ব্যাগের পরিবর্তন যেহেতু সবচেয়ে বেশি, এজন্য আমাদের এই জায়গাটাতে ত্বরণও সবচেয়ে বেশি, ঠিক আছে। তো যে কোনো অবস্থায় যখন আমরা ত্বরণ বের করতে যাবো এই সূত্রটা ইউজ করবো, ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ওয়াই, ওমেগা হচ্ছে কৌণিক ব্যাগ, ওয়াই হচ্ছে বুঝছো যে কোনো সরণ, ঠিক আছে। আর ওয়াই এর জায়গায় যখন এ বসাই দিই, ভাই যে এই দূরত্বে এই দূরত্বটা আমরা কি বলছি, এ দূরত্ব বলছি, এখানে ওয়াই এর জায়গায় এ বসাই দিলে আমাদের এই সূত্রটা হয়ে যায়, ঠিক আছে। এরপরে যখন আমরা গতিশক্তি বলবো, গতিশক্তির জন্য ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ কে ওয়াই স্কোয়ার, এটা আমরা ওয়াই এর ভ্যালু কে এর ভ্যালু বসাবো হাফ এম ওমেগা স্কোয়ার, ছোটোগুলোর সাথে আশা করি তোমরা আগে পরিচিত, আমি বিস্তারিত তাই বলছি না, বলা আসলে এত অল্প সময়ের মাঝে সম্ভব না। আচ্ছা, তো সর্বোচ্চ বিভব শক্তি মানে কি, বিভব শক্তি মানে হচ্ছে পটেন্ট, কতটুকু তার মাঝে পটেনশিয়াল আছে, এ জায়গায় সে যখন স্থির অবস্থায় আছে, ব্যাগ যখন জিরো, এ জায়গায় তার সর্বোচ্চ বিভব শক্তি ধারণ করবে, সব বিভব শক্তি যখন আস্তে 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 খরচ হবে, গতিশক্তি পূর্ণতা হবে, আলটিমেটলি সে নিচে নামবে, অভিকর্ষজ ত্বরণের পাবে। তাহলে বিভব শক্তিটা আলটিমেটলি আমাদের গতিশক্তি পরিণত হচ্ছে, বাট এই জায়গায় কি কোনো গতিশক্তি আছে, কোনো গতিশক্তি নয়, মানে সবটুকুই বিভব শক্তি। তার মানে এই বিন্দুতে যেখানে এ এ দূরত্বে ওয়াই ইজ ইকুয়াল টু এ দূরত্বে সবটুকুই কি আমাদের বিভব শক্তি, তার মানে সর্বোচ্চ বিভব শক্তি যে সূত্র এটা হচ্ছে আমাদের কি, দেখো সর্বোচ্চ বিভব শক্তি ইউ ম্যাক্স ইজ ইকুয়াল টু হাফ কে ওয়াই এর জায়গায় হয়ে যাবে হাফ কে এ স্কোয়ার, কারণ ওই যে এই দূরত্বে আমাদের হচ্ছে সর্বোচ্চ বিভব শক্তি থাকবে, কারণ এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এ হয়। এরপরে কণার গতিশক্তি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেমভাবে গতিশক্তি এই জায়গায় সবচেয়ে বেশি হবে, বললাম না এই জায়গায় ব্যাগ সবচেয়ে বেশি মানে গতিশক্তি সবচেয়ে বেশি, তার মানে ওয়াই ইকুয়াল টু জিরো, এখানে ওয়াই ইকুয়াল টু জিরো বসায় দাও, ওয়াই ইকুয়াল টু জিরো বসায় দিলে এটা পুরো ব্যানিশ হয়ে যাবে, হাফ কে স্কোয়ার থাকবে। খেয়াল করো সর্বোচ্চ বিভব শক্তির যে সূত্র হাফ কে স্কোয়ার, সর্বোচ্চ যে গতিশক্তি এটা সূত্র একই, হাফ কে স্কোয়ার, সর্বোচ্চ বিভব শক্তি সর্বোচ্চ গতিশক্তি কিন্তু একই সূত্র, হাফ কে ওয়াই স্কোয়ার। এখন এগুলো আসে আমাদের, দেন সবচেয়ে বেশি যে সূত্রগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে পেন্ডুলিয়ামের যে আমাদের ম্যাথ, এখানে সরল দোলকের জন্য আমাদের টোটাল যে সময় একটা দোলন সম্পন্ন করতে যে সময় নেয় একটা পেন্ডুলিয়াম,
তাকে বলা হচ্ছে আমাদের পর্যায়কাল, একটা এখান থেকে টোটাল পূর্ণ দোলন সম্পন্ন করতে। এটা হচ্ছে তার পর্যায়কাল। পর্যায়কাল আমরা কেন বের করবো? টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। 2 পাই তো জানো কনস্ট্যান্ট ভ্যালু, আর এল হচ্ছে লেন্থ। এল হচ্ছে আমাদের যে টোটাল রশির লেন্থ, টোটাল রশির লেন্থ, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এরপরে আমাদের অনেক সময় আসলে ম্যাথ দেয় কিভাবে আমাদের একটা পাহাড়ের উচ্চতা বের করতে হয়, না হয় একটা পাহাড়ের এখানে আমাদের একটা দোলক রেখে এখানে একটা সেকেন্ড দোলক এমন একটা সময় দিচ্ছে, তো উপরে আরেকটা সময় দিচ্ছে পাহাড়ের উচ্চতায়, তখন আমাদের বলে পাহাড়ের উচ্চতা বের করতে। ওই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি, টি বা পাহাড়ের উচ্চতা ডিভাইড বাই টি আর প্লাস এস ডিভাইডেড বাই আর। দেন আমরা এই জায়গায় যে সেকেন্ড দোলক পড়বো, সেকেন্ড দোলক যে সময়ের অনেক সময় দেখবো সেকেন্ড দোলক সময় হারাইছে, সেকেন্ড দোলক সময় যে লাভ করছে, ওই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। টি প্রাইম মানে আমরা জানি সেকেন্ড দোলক, নাম তার সেকেন্ড দোলক, তার মানে তার যে পর্যায়কাল এটার ভ্যালু কত, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। এটা আনডাউটলি বলা যায় যে সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, এমসিকিউতে আসে এটা। তো কখনো যদি সেকেন্ড দোলক পর্যায়কালটা চেঞ্জ হয়, মানে 2 সেকেন্ডে যে কম বেশি হয়, এখানে আমাদের চেঞ্জ হবে, যখন চেঞ্জ হবে, যখন সে সময় হারাবে, তখন আমরা এই সূত্রটি 2 মাইনাস 86,400 ডিভাইড বাই 86,400 মাইনাস এক্স। এক্স মানে হচ্ছে প্রতিদিনে কতটুকু সময় হারায়, মনে রাখো প্রতিদিনে, কিন্তু এটা অনেক সময় আমাদের প্রতি ঘন্টায় মানে দেয় কি প্রতি ঘন্টায় এত সেকেন্ড সময় হারায়, ওই ক্ষেত্রে আমাদের এটা প্রতিদিনে কনভার্ট করতে হবে। তো এটা ডিভাইডেড বাই 400 মাইনাস এক্স, আর যখন সময় লাভ করে জাস্ট 86,400 প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস এক্স, জাস্ট এতটুকুই। তার মধ্যে খুবই হাতে গোনা কম সূত্র, এখানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম বা জি বাই এল, আর টি ইজ ইকুয়াল টু সূত্র জানলাই 2 পাই বাই ওমেগা। আর এই জায়গায় আরেকটা সূত্র আমরা ইউজ করতে পারি, আমরা একাধিক বা যখন আমরা এখানে যে পর্যায়কাল এবং যে সরলদৈর্ঘ্যের যে দৈর্ঘ্য লেন্থ, এটার সাথে যখন আমরা তুলনা করব, টিটা আসলে আমাদের পর্যায়কালের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, মনে রাখবা। দোলনকালটা পর্যায়কালের বর্গমূলের সমানুপাতিক, যত তুমি রশির দৈর্ঘ্য বাড়াবা পর্যায়কালটা তত বাড়তে থাকবে, ঠিক আছে, এবং বর্গমূলের সমানুপাতিক হয়ে বাড়বে। এখান থেকে আমরা এই সূত্রটা পাই, টি1 বাই টি2 ইজ ইকুয়াল রুট ওভার এল1 বাই এল2। ওকে, তাহলে আমরা আবার যদি ডিরেক্ট সিকিউ সলভে যাই, পর্যাবৃত্ত গতি। ওকে, ভাইয়া একটা কথা বলবো। হ্যাঁ বলো, বলো। পড়ান কষ্ট হচ্ছে আর জটিল লাগতেছে, মানে বুঝে একটু ধীরে ধীরে পড়ান, বোঝাই সমস্যা হচ্ছে আর জটিল আ- লাগতেছে আচ্ছা অনেক। আচ্ছা, বুঝছি। আমি ফার্স্ট আসলে স্লো ছিলাম, হ্যাঁ আমি ফার্স্টের দিকে খুব স্লো ছিলাম, এবং আমাকে বলা হচ্ছে যে 2 ঘন্টার মাঝে ক্লাসটা শেষ করা লাগবে, তো এবং 8টা চ্যাপ্টার, তো যার কারণে আমি খুব দ্রুত একটু এটা করে নিছি, ভ্যালোসিটি বাড়াই দিছি। তো আশা করি শেষ করা যাবে না ভাইয়া 8টা চ্যাপ্টার। আমাদের বুঝছি, ধরেন 8টা চ্যাপ্টারের দরকার নাই, হ্যাঁ বুঝছি আমি যেগুলা এখন। মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলা করান, কিন্তু আস্তে হ্যাঁ হ্যাঁ, পড়ান, মানে যেটা পড়াবেন যাতে আমরা বুঝি এরকম ভাবে পড়ান। ওকে ঠিক আছে, তাহলে আমি হচ্ছে সবগুলো চ্যাপ্টার টাচ করব না, যা পারি 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে যা পারি ওইগুলো টাচ করে এবং একটু স্লোতে আগাই। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই জায়গায় আমাদের যে সিকিউরিটি দেওয়া আছে, দেখো একটা সুউচ্চ পাহাড়ে নিয়ে যাওয়ায় একটা সরল দোলক 10 ঘন্টায় 11,990টা পূর্ণ দোলন সম্পন্ন করলো, ঠিক আছে। একটা পাহাড় 10 ঘন্টায় এতটা পূর্ণ দোলন সম্পন্ন করলো, কিন্তু ভূপৃষ্ঠে দোলকটা 3 সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে। আমরা জানি একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময়কাল, সেটাই হচ্ছে তার টি, সেটা হচ্ছে তার টি, বা আমরা যেটাকে দোলনকাল বলি। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিলোমিটার দেওয়া আছে, বা 6.4 ইন্টু 10 টু 6 মিটার আমরা বলি, এবং সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা দেওয়া আছে 8.854 কিলোমিটার। অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ একটু মাথায় রেখো, এই জায়গায় অনেক সময় আমাদের ছোট্ট করে চেঞ্জ করে দেয়, মানে অভিকর্ষ ত্বরণটা অনেক সময় ট্যান দিয়ে দেয় পরীক্ষার প্রশ্নে। আমরা সচরাচর 9.8 জানি, বাট পরীক্ষার প্রশ্ন যদি কখনো আমাকে বাধ্য হয়ে ট্যান দিতে বলে, আমি ট্যান দিতে বাধ্য, ট্যান দিয়ে ম্যাথটা করতে হবে। এরকম একটা সিলেট বোর্ড না কোন বোর্ডে ম্যাথ আসছে ছোট্ট করে দিছে, অনেকেই নাকি ভুল করছে যে এখানে 9.8 দিয়ে করছে, খুবই ছোটোভাবে দেয়। আচ্ছা তো একটু মাথায় রেখো, 9.8 ইউজ করবো আমরা। আচ্ছা সরলদৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য বা এলটা বের করতে হবে আমাদের, লেন্থ। ওকে, তো আমরা সূত্রটা জানি যে এখান থেকে যদি আমার সরল দোলকটা শুরু হয়, মনে রাখবা সরল দোলকের যে কার্যকরী দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের মাঝে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের একটা বব বা গোলক,
এই গোলকের এটা হচ্ছে আমাদের একটা রেডিয়াস। তো আমাদের কার্যকরী দৈর্ঘ্য বলতে বোঝাবে একদম এই ঝোলানো বিন্দু থেকে রেডিয়াস পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বা এল। যদি কখনো সুতার দৈর্ঘ্য বলে, সুতার দৈর্ঘ্য হচ্ছে আমাদের রেডিয়াসটা বাদ যাবে, এতটুকু হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য বা শুধু এল। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বা এল। আমাদেরকে বের করতে হবে কার্যকরী দৈর্ঘ্য, এবং আমাদের যে দোলনকালের জন্য আমরা যে এল ইউজ করি এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের এল, মানে এটা ববের যে রেডিয়াস এটা সহ কাউন্ট করে আমরা বের করি। কখনো যদি সুতার দৈর্ঘ্য দেওয়া থাকে, রেডিয়াস যদি আলাদা দেওয়া থাকে, একসাথে যোগ করে তারপর এলটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা মূলত এখানে কার্যকরী দৈর্ঘ্য বা এল বের করবো, মানে ববের রেডিয়াস সহ বের করবো। দোলনকাল তো দেওয়া আছে 3 সেকেন্ড, জি 9.8, কার্যকরী দৈর্ঘ্য এল বের করবো, টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তো এই জায়গায় আমাদের বের করতে হবে কিসের মান? এল এর মান। এল আছে এখন রুট ওভারের ভিতরে, রুট ওভার থেকে বের করতে হবে না, একটাই উপায়, উভয় পাশে বর্গমূল করে দেয়া, ক্যালকুলেশন বাকিগুলা বর্গমূল করে দিয়ে এটা হয়ে যাবে 4 পাই স্কোয়ার, এটা হয়ে যাবে এল, এটা হয়ে যাবে জি, এটা হয়ে যাবে টি স্কোয়ার। দেন এলটা এবার এপাশে নিয়ে আসি, বাকি সব পাশে পাঠাও, গুণটা বাঘ হবে, বাঘটা গুণ হবে, দেন মানগুলো বসাই দাও, সবগুলোই জানা আছে। আমরা পাইলাম 2.234132 মিটার, মানে কার্যকরী যে দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য না, কার্যকরী দৈর্ঘ্য, ববের ব্যাস রেডিয়াস সহ কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। ঠিক আছে, ওকে। খুবই সহজ ম্যাথ দেয় এই অধ্যায় থেকে। পাহাড়টির এভারেস্টের তুলনায় কত উঁচু বা নিচু ছিল তা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। মানে আমাদের এভারেস্ট শৃঙ্গের উচ্চতা দেওয়া আছে 8.854 কিলোমিটার। এখন আরেকটা পাহাড়ের কথা বলা আছে, যেই পাহাড়ে আমাদের সরল দোলকটা নিয়ে যাওয়া হলো এবং 10 ঘন্টায় এতটা পূর্ণদোলন দিল। এখন আমাদের বলতেছে জাস্ট তুলনা করতে, তাহলে আমাদের আলটিমেটলি আমরা বের করব কি, যে পাহাড়ের সরল দোলকটা নিয়ে গেল ওই পাহাড়ের আমরা এইচটা বের করব, উচ্চতাটা বের করব। ঠিক আছে, উচ্চতা বের করার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের যে দোলনকাল বের করে। ঠিক আছে, বলা আছে কি 10 ঘন্টায় দিল আমাকে এতটা, 11,990টা। 10 ঘন্টায় দোলনকাল দিল 11,990টা। এখন আমাকে বের করতে হবে যে একটা দোলনকাল, মানে 10 ঘন্টায় যদি এতটা দোলনকাল দেয় আমাকে, 10 ঘন্টায় বলছে নিশ্চয়ই, হ্যাঁ 10 ঘন্টায় যদি এতটা দোলনকাল দেয়, মানে 11,990টা দোলনকাল দেয় 10 ঘন্টায়, এটা আমরা সেকেন্ডে কনভার্ট করলাম। একটা দোলনকাল দেয় কত ঘন্টায়, এটা আমরা এভাবে করে লিখলাম। ঠিক আছে, তাহলে 10 ঘন্টা সমান এতো, দেন আমরা এটাকে যখন এতে কনভার্ট 11,090 দ্বারা ভাগ করব, প্রতিটা দোলনকালের জন্য যে টি এটা আমরা বের করতে পারলাম। ঠিক আছে, এটা ভুল করবা না, এটা হচ্ছে অনেকেই মন চাইবে কি উল্টা করে দিই, মানে 11,990টা উপরে দিই, এটা নিচে দিই না, এটা হচ্ছে প্রতি দোলনকালে কত সেকেন্ড। ঠিক আছে, প্রতি দোলনের জন্য প্রয়োজনীয় যে সময়, এটাই হচ্ছে আমাদের দোলনকাল বা টি, এত সেকেন্ড আসছে। পাহাড়ের পৃথিবীর গড় ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা এটা মিটারে সবসময় ইউজ করবো, মনে রাখবা সেকেন্ড ইউজ করতে, সেটা হচ্ছে এসআই একক, এখানে কিলোমিটার ইউজ করা যাবে না, এসআই একক ইউজ করলাম, মিটারে নিয়ে আসলাম 1000 দ্বারা গুণ করে, উচ্চতা ইউজ ধরলাম। আমাদের যে একদম যদি একটা সূত্র শিখতে চাও এটা ইউজ করবা, ওখানে আমাদের যে টি বাই টি হিলটপ দেওয়া আছে, এটা একটু ক্যালকুলেশন করে আসা লাগবে, বাট সেমই সূত্র। তাহলে এটা হচ্ছে টি প্রাইম, মানে পাহাড়ের উচ্চতায় যত সেকেন্ড দিল, দেন পাহাড়ের নিচে যত সেকেন্ড দিল, -1 ডিভাইড ইন্টু আর, পৃথিবীর ব্যাসার্ধ এটা আর। তাহলে টি প্রাইমের ভ্যালু বসাইলা, জানো পাহাড় উচ্চতায় নিয়ে যেতে হলো, টি হচ্ছে পাহাড়ের নিচে যত হলো বা ভূপৃষ্ঠে আর কি, এক কথায় -1, এটা হচ্ছে আর পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালু পেলাম 5,333.33, এবং এভারেস্টের যে উচ্চতা ছিল সেটা হচ্ছে এত মিটার। তাহলে যে তুলনা করতে বললো, তুলনা করলে বিয়োগফল যেটা হয় সেটা, তাহলে এতটুকু নিচু, সে বিয়োগ করে এতটুকু নিচু, এটা বলে দিবা। তাহলে এই টাইপের ম্যাথ আমাদের মূলত পেন্ডুলিয়াম থেকে দেয়। এরপরে যদি আমরা 2 নম্বর ম্যাথটা দেখি, আচ্ছা কণিক কম্পাঙ্ক রিলেটেড আছে, সেজন্য আমি এটা একটু করাই দিই। তানজিনা 100 সেন্টিমিটার কার্যকর দৈর্ঘ্যের একটা সরল দোলক তৈরি করলেন। তো 100 সেন্টিমিটার কার্যকর দৈর্ঘ্য, কিন্তু তার মানে আমাদের ববের ব্যাসার্ধ সহ দেওয়া আছে। 4 ডিগ্রি কৌণিক বিস্তারে দোলকটা 2 সেকেন্ড দোলনকাল সহকারে দোল দেয়। আমরা জানি এক্ষেত্রে সর্বোচ্চ একটা মানে শর্ত আছে, 4 ডিগ্রি হইতে হবে আমাদের যে এখানে কৌণিক বিস্তারটা, 4 ডিগ্রি হলে আমাদের এক্ষেত্রে সেকেন্ড দোলকের যে সূত্র এগুলো মানবে, তা না হলে মানবে না। সরল দোলকের যে সূত্র এগুলো 4 ডিগ্রি বিস্তারের জন্যই প্রযোজ্য, 4 ডিগ্রি বা এর চাইতে কম, এর চাইতে বেশি হলে আমাদের সূত্রগুলো আর ভ্যালিড হবে না। আচ্ছা, 4 ডিগ্রি কৌণিক বিস্তারে 2 সেকেন্ড দোলনকাল সহকারে দোল দেয়।
যেহেতু 2 সেকেন্ড দোলনকাল, এটা আমরা বলতেই পারি এটা হচ্ছে সেকেন্ড দোলক। এই সরল দোলকটা অবশ্যই সেকেন্ড দোলক হবে। তাকে দোলনকাল 50% বাড়াতে বলায় সে কার্যকর দৈর্ঘ্য 150 সেন্টিমিটার নিয়ে দোলনকাল নির্ণয় করা শুরু করলো। একটু বুঝিও, এই জায়গায় আমাদেরকে দেওয়া আছে কার্যকর দৈর্ঘ্যটা দেওয়া আছে এল এর ভ্যালু, সেটা হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, 4 ডিগ্রি দেওয়া আছে, ওকে, 2 সেন্টিমিটার দোলনকাল টি দেওয়া আছে দোলনকাল। দেন 50% বাড়াতে বলছে। আচ্ছা, 50% বাড়াতে, 50% করা আর 50% বাড়ানো কিন্তু আলাদা। 50% বাড়ানো, 50% করা মানে কি, আগে যে দোলনকাল ছিল সেটা হচ্ছে 2 সেকেন্ড, সেটার 50% সেটা হচ্ছে 1 সেকেন্ড, সেটা হচ্ছে 1 সেকেন্ড। এটার 50%, দুইকে অর্ধেক করে ফেললে 50% না, ওই ক্ষেত্রে আমাদের আনসার আসবে কত, 1%। যদি বলা হতো যে 50% করা, তাহলে ওই ক্ষেত্রে আমাদের আনসার 1। আর এখানে বলছে 50% বাড়াতে হবে। 50% বাড়ানো মানে হচ্ছে আগে যেটা ছিল সেটার সাথে এটার 50% যোগ করা। দেন এটা কত, এটা 2 সেকেন্ড, 2 সেকেন্ডের 50% হচ্ছে 1 সেকেন্ড, প্লাস 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড। বুঝে গেছে? তাহলে 50% বাড়ানো আর 50% করা আলাদা। এক্ষেত্রে বলা হচ্ছে 50% বাড়ানো, তার মানে আগে যেটা ছিল এটার সাথে এটার আবার 50% যোগ করতে হবে। 2 সেকেন্ডের সাথে এটার 50%, 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, এটা হচ্ছে 50% বাড়ানোর ফলে যেটা হলো সেটা। তার মানে আমাদের পর্যায়কাল 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড করতে হবে। একদম যেটা কথা সেটা হচ্ছে পর্যায়কাল 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড করতে হবে আলটিমেটলি। তাহলে সে করলোটা কি, 150 সেন্টিমিটার করলো, যে কার্যকরী দৈর্ঘ্য এল। ঠিক আছে, এখন আমরা দেখি, বলতেছে তানজিনা যে তৈরি করলো সেকেন্ড দোলক, এটার কৌণিক কম্পাঙ্ক কত হবে, কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, তো কৌণিক কম্পাঙ্ক বা ওমেগা আমরা জানি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই/টি। এক্ষেত্রে দোলনকাল ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড হয়, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, কৌণিক কম্পাঙ্ক বা ওমেগা। দেন ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই/টি, তাহলে সহজ সূত্র, এটা এমসিকিউতে দেয়, সিকিউতে দিয়ে দিল 3 নাম্বার। আচ্ছা, এরপরে দেশজনের কার্যকারিতা দোলকটি উদ্দীপকের শর্তটা পরিপূর্ণ করবে কিনা, পূরণ করবে কিনা। মানে এখানে আমাদের 50% বাড়াতে বলছে, মানে হচ্ছে 2 সেকেন্ড হচ্ছে তার স্বাভাবিক পর্যায়কাল বা টি, করতে বলা হচ্ছে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড করার জন্য সে কার্যকরী দৈর্ঘ্য বা এল 150 সেন্টিমিটার করলো, 150 সেন্টিমিটার করলো। এই যে 150 সেন্টিমিটার করাটাকে ঠিক আছে কি না এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটাই কাজ, 2 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার করলে এল কত হবে সেটা যাচাই করা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের যেটা টি 1, আগে টি 1 কত ছিল, মানে শুরুতে এটা পর্যায়কাল কত, 2 সেকেন্ড। পরিবর্তিত যে দোলনকাল এটা টি 2, 2 সেকেন্ড প্লাস 2-এর 50% ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, কারণ 50% বাড়াতে বলছে, নট 50% করা। 50% করা না, 50% বাড়ানো। ঠিক আছে, তো 2 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড আসলো। দেন প্রাথমিক কার্যকরী দৈর্ঘ্য L1, যেটা আগে যেটা ছিল স্বাভাবিক, যখন 2 সেকেন্ড সময় দেয় তখন আমাদের যে এল ছিল সেটা হচ্ছে 100 সেন্টিমিটার। এল, এটাকে L1 বলছি, যেহেতু আমরা দুইটা বিষয় নিয়ে কাজ করছি। পরবর্তী যে কার্যকর দৈর্ঘ্য ধরি, এটা যখন সময়কাল 3 সেকেন্ড দেয় তখন কার্যকরী দৈর্ঘ্য L2 হয়ে যায়। L2 হলে আমাদের এটা কি হবে, পরবর্তী কার্যকরী দৈর্ঘ্য L2। তো এক্ষেত্রে সরল দোলকের যে দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই টি1 ডিভাইড বাই টি2 রুট ওভার L1 ডিভাইড বাই L2। দ্বিতীয় সূত্র কোনটা, আমরা জানি দৈর্ঘ্য যত বেশি হবে দোলনকাল তত বেশি হবে। ঠিক আছে, ভেবেই নাও এ জায়গায় একটা রশিটা ছোট, রশিটা যদি ছোট হয় খুব দ্রুত দুলে যাবে না, খুব দ্রুত দুলে যাবে। দ্রুত যদি দুলে যায় দোলনকাল কম, রশিটা বাড়াই দিলা, দুলতে সময় লাগবে বেশি, তার মানে দোলনকাল বেড়ে যাবে, এটাই বলতেছে। তুমি যদি এলটা বাড়াই দাও আমাদের এই ক্ষেত্রে টিটা বেড়ে যাবে। ঠিক আছে, এবং কেমন বাড়বে, সমানুপাতিক হারে। কেমন সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। ওই ক্ষেত্রে আমরা শিখতে পারলাম টি1/টি2 ডিভাইডেড বাই রুট ওভার L1/L2। দেন এখান থেকে যদি আমরা L2 এর ভ্যালু বের করতে হবে, এখানে স্কোয়ারটা রাখা যাবে না, উভয় পাশে বর্গমূল করে আমরা পাইলাম L2 ইজ ইকুয়াল টু 9/4 L1, বা এখানে L1 এর ভ্যালুটা একটা বসাইলে হচ্ছে 225 সেন্টিমিটার। বাট করলোটা কিসে, সে করেছে 150 সেন্টিমিটার। করতে হবে কতটুকু, 225 সেন্টিমিটার, তার মানে হবে শর্ত পূরণ করতে পারেনি। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই পেন্ডুলিয়াম সংক্রান্ত ম্যাথটা গিয়েছে। এরপরে আচ্ছা, আমি 7 নম্বর ম্যাথটি দেখি। দেখো,
সলসরিত গতিতে গতিশীল একটা কণার ভর 100 গ্রাম দেওয়া আছে, কণার ভরটা দেওয়া আছে 100 গ্রাম, দেন কণাটির সর্বোচ্চ বিস্তার 10 সেন্টিমিটার। সর্বোচ্চ বিস্তার মানে কি বলছিলাম? এটা হচ্ছে এর ভ্যালু, সর্বোচ্চ কতটুকু যাবে। দেন সাম্যাবস্থা হতে সর্বাধিক বিস্তারের যে অবস্থা হতে সাম্যাবস্থা হতে সর্বাধিক বিস্তারে অবস্থানে পৌঁছাতে সময় লাগে 0.5 সেকেন্ড, মানে এটা হচ্ছে তার সাম্য অবস্থান, এটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার। এখান থেকে এতটুকু সময় যে যতটুকু যাইতে সময় লাগবে সেটা হচ্ছে 0.5 সেকেন্ড, ঠিক আছে? ওকে। তো এরপরে আমাদের কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপকের কণাটার 8 সেন্টিমিটার সরণে ব্যাক নির্ণয় করো। উদ্দীপকের কণাটার 8 সেন্টিমিটার সরণ হলো ওয়াই এর ভ্যালু 8 এই ক্ষেত্রে, ঠিক আছে? আমাদের যে সূত্র ওয়াই, এখানে এক্স দিছে, সমস্যা নাই, ওয়াই এর ভ্যালু 8 বা এক্স এর ভ্যালু 8 হিসেবে আমরা ইউজ করব। তাহলে বিস্তার কতটুকু দেওয়া আছে? 10 সেন্টিমিটার, আমরা এটাকে মিটারে নেওয়া লাগবে, এসআই একক 0.1। দেন সাম্যাবস্থা হতে বিস্তারের অবস্থানে পৌঁছাতে সময় লাগে টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ড, মানে সাম্য অবস্থান থেকে বিস্তারে এতটুকু পৌঁছাতে সময় লাগে 0.5 সেকেন্ড, ঠিক আছে? বুঝিও বিষয়টা একটু। এখান থেকে আমাদের এখান থেকে এতটুকু পৌঁছাতে সময় লাগে 0.5 সেকেন্ড। আমরা দোলনকাল বা টি মানে কি জানি? একটা পেন্ডুলিয়াম এখান থেকে এতটুকু এসে দেন আবার এখান থেকে এতটুকু যাবে, মানে এই অংশটা কয়বার রিপিট হতে? এখানে একবার, দেন এখানে একবার, দুইবার, আবার এখানে একবার, তিনবার, আবার এখানে একবার, চারবার। মানে আমাদের এই ছোট্ট অংশটা 4 বার রিপিট করলে একবার দোলনকাল হয়, তাই 4 দ্বারা গুণ, ঠিক আছে? পর্যায়কাল কত হবে? 40, 0.5 গুণন আমাদের 4, তাহলে 2 সেকেন্ড আসছে। কণা সরণ মানে যে কোনো অবস্থায়, মানে আমাকে পর্যায়কাল দিল, এটা সমস্যা কি বলো? এতটুকু সরণে আমাদের যে কোনো কন্ডিশনে কনিক বেগটা বের করতে বলছে, যেখানে এক্স এর ভ্যালু দিচ্ছে 0.8 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিলাম 100 দ্বারা ভাগ করে। কনিক বেগ আমরা বের করবো ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, বা কনিক কম্পাঙ্ক 2π/t। পায়ের ভ্যালু জানো টি বা 2, বা আমাদের যেটা পর্যায়কাল, এটা বসাই দিলে হয়ে যায়। এবং এটা কিন্তু এমসিকিউতে আসে যে সেকেন্ড দোলকের কনিক বেগ কত, এটা কনস্ট্যান্ট। সেকেন্ড দোলকে তুমি টি জানো, টি জানলে কনিক বেগ বের হয়ে যায়, ওই জন্য এটা কনস্ট্যান্ট হিসেবে আসে। তাহলে কণার বেগ ইজ ইকুয়াল টু আমরা কনিক বেগ বের করলাম, দেন কণার বেগ আমরা বের করতে পারি। কনিক বেগ মানে হচ্ছে এক্ষেত্রে কনিকভাবে কতটুকু বেগ হলো এটা হচ্ছে পয়েন্টের বেগ, কণার বেগ বি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা ওখানে শিটে শিখেছিলাম এক্স স্কোয়ার, একই ওয়াই জায়গায় এক্স। তাহলে এর ভ্যালু বসাইলা, এক্স এর ভ্যালু বসাইলা, আলটিমেটলি 1 পাইলা 0.188 এমএস ইনভার্স 1, বেগের একক এমএস ইনভার্স 1, এস একক, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই লিঙ্কেরও প্রায় সময় শেষের দিকে, আমি আবার লিঙ্ক দিচ্ছি, তোমরা আবার ঢুকো, হ্যাঁ? 40 মিনিট সময় পাওয়া যায় একটা লিঙ্কে।
ওকে, তাহলে আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা বলা আছে, সাম্যাবস্থানে গতিশক্তি ও বিস্তার অবস্থানে স্থিতিশক্তি সমান কিনা। সাম্যাবস্থানে গতিশক্তি মানে মিডল পয়েন্টে সাম্যাবস্থানে গতিশক্তি, এখানে বের করতে হবে আমাদের ই অফ পি বা পটেনশিয়াল এনার্জি, দেন এখানে বের করতে হবে আমাদের গতিশক্তি, এটা সমান কিনা আমাদের বের করতে হবে ই কে, ঠিক আছে, কাইনেটিক এনার্জি সমান কিনা। তো এই জায়গায় আমরা যে সূত্র স্বাভাবিক যেটা জানি সেটা ইউজ করব, গতিশক্তি হবে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেন যেখানে সাম্যাবস্থানে যেহেতু বলছে, এই যে সাম্যাবস্থানে যেহেতু বলছে, এখানে আমাদের এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাইলে আমাদের এটা হয়। দেন আমরা ভরের মান জানি, এটা 100 গ্রাম, কেজিতে নিলে আমাদের এটা আসে। দেন 8 সেন্টিমিটারকে যখন বিস্তারকে আমরা এতে মিটারে নিব 100 দ্বারা ভাগ করে এসআই এককে, আমাদের এই ভ্যালুটা আসে। বসাইলাম, যা বসে আমাদের জুলে আসছে। গতিশক্তির একক আমরা জানি জুল গতিশক্তি, ঠিক আছে। দেন আমরা যদি বিভব শক্তিটা দেখি, বিস্তার অবস্থানে বিভব শক্তি, ঠিক আছে, বিস্তার অবস্থান মানে আমাদের ঠিক এই অবস্থানটা যেখানে এক্স ইজ ইকুয়াল টু হয় এ, ঠিক আছে। তাহলে আমরা স্বাভাবিক সূত্র জানি হাফ এম ওমেগা স্কোয়ার, হাফ কে স্কোয়ার থেকে এই সূত্রটা আসছে, কে জানি আমরা এম ওমেগা স্কোয়ার এখান থেকেই। তো এই সূত্রটা ডিরেক্ট মনে রাখলেই চলবে। দেন এখানে আমাদের এক্সের ভ্যালুটা হচ্ছে এ, ঠিক আছে, যেহেতু বিস্তার অবস্থানে বলছে। তো এক্সের জায়গায় বসাই দিয়ে আমাদের তো এর ভ্যালু জানাই আছে, সব ভ্যালু বসাই দিলে আমাদের এটা চলে আসছে। সব সময় আমাদের বিস্তার অবস্থানে আমরা জানি এই ক্ষেত্রে সাম্য অবস্থানে কোনো গতিশক্তি থাকবে না, সবটুকুই থাকবে আমাদের কোনো বিভব শক্তি থাকবে না, আমাদের এই সাম্য অবস্থানে কোনো বিভব শক্তি থাকবে না, সবটুকুই গতিশক্তি, ঠিক আছে। এবং এক্ষেত্রে মোট শক্তির পরিমাণ হবে মূলত ওই গতিশক্তির পরিমাণটাই। আর এই জায়গাটাতে আমাদের যা থাকবে সবটুকুই বিভব শক্তি, কোনো গতিশক্তি থাকবে না, ঠিক আছে। এই জায়গাটাতে আমাদের বিস্তার অবস্থানে যা থাকবে সবটুকুই হবে বিভব শক্তি, কোনো গতিশক্তি থাকবে না। তাই এই অবস্থানে বিভব শক্তি ইজ ইকুয়াল টু এই স্থানে গতিশক্তি হবে, কারণ এখানে বিভব শক্তি ইউজ করে আমাদের এতটুকু পর্যন্ত গতিশক্তি আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে যে সিকিউ সলভ করলাম আমরা এতটুকু পজ করি অধ্যায়টা, আমরা এরপরে চলে যাচ্ছে আমাদের ভেক্টর অধ্যায়টাতে। হ্যাঁ, ওকে, আমি ডিরেক্ট যদি সূত্রে চলে যাই। আচ্ছা, ওকে, তো আমাদের ভেক্টরের ডট গুণফল, ক্রস গুণফল, এগুলো আমাদের একদম প্রথম সারির টপিক, কলেজে ভর্তি হওয়ার পর থেকে আমরা এগুলো শিখে আসছি, তাই না? তো আশা করি এই কনসেপ্টগুলো সবার ক্লিয়ার আছে। আমি মোটামুটি একটু এই টপিকটা একটু দ্রুত করব, ভেক্টরের ডট এবং ক্রস গুণফলটা। হ্যাঁ, যেহেতু লেস ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবচেয়ে বেশি ম্যাথ আসে নদী নৌকার অংশ থেকে। নদী নৌকার অংশটা আমরা একটু ভালোভাবে দেখব। তাহলে আমরা শুরু করছি। এখানে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এ ও সিভি, একটা কোণ দেওয়া আছে টিটা ওয়ান, এই কোণটা হচ্ছে টিটা টু। দেন বলা হচ্ছে উ এ এবং উবি বাহু দ্বারা দুটো ভেক্টর, এই যে উ এ এবং উবি বাহু দ্বারা দুটা ভেক্টর যথাক্রমে পি, মানে উ এ যে বাহু এটাকে আমরা পি ভেক্টর বলবো, এটা হচ্ছে পি ভেক্টর। উবি যে বাহু এটাকে বলবো আমরা কিউ ভেক্টর, ঠিক আছে, এটাকে বলবো কিউ ভেক্টর। এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। আচ্ছা, উদ্দীপক অনুসারে ত্রিভুজ উ এ বি এর ক্ষেত্রফল বের করতে হবে। উ এ বি এর ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, যেখানে আমাদের সন্নিহিত দুটা বাহুর যে আমাদের ভেক্টর মান ওটাগুলো দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে যদি একটা এই বাহুটা যদি আমরা বর্ধিত করি, এতটুকু নিয়ে আসি, এই বাহুটা যদি একটু বর্ধিত করি, এটা আমাদের একটা সামান্তরিক হয়ে যায়, তাই না? সামান্তরিক হয়ে যায়, এটা একটা সামান্তরিক হয়ে যায় আমাদের। এই সামান্তরিকের এটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, এই অংশটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, এই অংশটা হচ্ছে আরেকটা সন্নিহিত বাহু। তো দুটা সন্নিহিত বাহুর যথাক্রমে আমাদের ভেক্টর মান দেওয়া আছে। সামান্তরিকের যখন আমাদের দুটা সন্নিহিত বাহুর আমাদের ভেক্টর মান জানা থাকে, তখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করি?
ওই ভেক্টর দুটার ক্রস গুণফলের মান, ক্রস গুণফল, ঠিক আছে, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর মান, নট ভেক্টর, এটা হবে ভেক্টরের মান। আমরা জানি ক্ষেত্রফলের মান হচ্ছে একটা ভ্যালু, ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে ভ্যালুর। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে মানের প্রকাশ করতে হবে অবশ্যই, এবং এটা হচ্ছে ক্রস গুণফল। তো এটা হচ্ছে সামান্তরিকের জন্য, কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে ত্রিভুজটা বের করতে হবে। এই ত্রিভুজটা মূলত আমাদের এই সামান্তরিকটা মূলত দুইটা ত্রিভুজের সমন্বয়ে গঠিত, এটা একটা, এটা একটা। তাহলে আমরা পুরো সামান্তরিকের ক্ষেত্রফল থেকে যখন হাফ করে দিব, দুই দ্বারা ভাগ করে দিব, আলটিমেটলি আমরা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা মূলত সামান্তরিকের সূত্র ইউজ করে ত্রিভুজে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমাদের দেওয়া আছে পি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ভেক্টর মাইনাস টু জে ভেক্টর কে মাইনাস কে ভেক্টর, দেন কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু তাও দেওয়া আছে। আমরা যদি ক্রস গুণফল করি আই জে কে, ক্রস গুণফল আশা করি তোমরা নিয়মটা জানো। এই জায়গাটাতে আচ্ছা, তো আমাদের এই জায়গাতে ফার্স্ট অফ অল আমরা যদি আইকে ধরি, আই জে কে এই বরাবর করবো, আমাদের যেহেতু আই জে কে এই বরাবর আছে, আমরা এটা বাদ তাহলে থাকবে হচ্ছে এটা, ঠিক আছে। মাইনাস টু ইন্টু টু ইজ ইকুয়াল টু মাইনাস 4 আসবে, সূত্রের একটা মাইনাস আছে, ঠিক আছে। আর এখানে 3 একে 3 প্লাস 3, যেহেতু মাইনাস 3 এবং মাইনাস 1 কত হয় প্লাস 3, যেহেতু সূত্রের মাইনাস এখানে প্লাস মাইনাস আবার মাইনাস 3 হবে, ঠিক আছে। আর আমরা জানি এটা যদি প্লাস ধরো, এটা দিতে হবে মাইনাস, এটা দিতে হবে আবার প্লাস। তো এখানে হচ্ছে আমাদের মাইনাস জে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্লাস আই, এটা হচ্ছে মাইনাস জে, আবার এটা প্লাস কে, কারণ এটা প্লাস মাইনাস প্লাস। দেন মাইনাস জে মানে হচ্ছে এক্ষেত্রে আমাদের এইটা বাদ, এদিকে 2 একে 2 কোনাকুনি, 2 একে 2 মাইনাস 2, যেহেতু সূত্রে একটা মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার কেতে আসো, তাহলে এটা বাদ আমাদের এই কে মাইনাস 3 থাকবে, দেন এখানে 2 দুগুণে 4 এবং প্লাস 4 হবে তখন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ক্রস গুণফল। ক্রস গুণফলের মান কেমনে বের করতে হয়, যেটা আমরা বের করলাম, এটা হচ্ছে এটার যে মানের রুট ওভার এই সূত্র এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এই সূত্র আশা করি জানো কীভাবে একটা ভেক্টরের মান বের করতে হবে। ওই সূত্রটা ইউজ করে আমরা মানটা বের করলাম, ঠিক আছে। এখানে মূলত আমাদের ভেক্টর প্রকাশ ছাড়া জাস্ট মানগুলা এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, একটা সূত্র ছিল বই আমাদের। তো এখান থেকে আমরা বের করলাম ভেক্টরের মান বের করলাম। আমরা জানি ভেক্টর মানে এক্ষেত্রে দুটো বিষয় ইনক্লুড থাকবে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। আমরা দিকটাকে বের করে জাস্ট মানটা নিয়ে আসলাম। এখন আমরা এটা বের করলাম কিসের জন্য, একটা সামান্তরিকের জন্য। সামান্তরিক দুটা ত্রিভুজের সমন্বয়ে গঠিত, আমরা একটা ত্রিভুজ বের করতে হবে, যেহেতু ত্রিভুজ বলতেছে। হাফ করে দিবা, এটাকে হাফ করে দিলে আমাদের একটা চলে আসে, এবং বর্গ একক লিখতে হবে যেহেতু ক্ষেত্রফল, ঠিক আছে। বর্গ না লিখলে 1 নাম্বার কাটা যাবে। তাহলে গেল। এরপরে বলা হচ্ছে উদ্দীপক অনুসারে টিটা 1 এবং টিটা 2 এর মধ্যে কোনটা বড় তা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে বের করো। তাহলে এখানে টিটা 1 এবং টিটা 2 দেওয়া আছে দুটা, মনে হচ্ছে ভেক্টরের আওতায় পড়ে না ম্যাথটা, তারপরেও দিয়ে দিছে একটা সূত্রের জন্য জাস্ট। তাহলে আমরা মানটা বের করলাম অলরেডি, তাই না। ক্রস গুণফলের ভ্যালুটা বের করলাম। আমরা জানি ক্রস গুণফলকে আমরা এভাবেও লিখতে পারি, যে এইভাবেও লিখতে পারি আমরা ম্যাট্রিক্সের সাহায্যে। তাছাড়াও পি কিউ সাইন টিটা, আমরা জানি ডট গুণফল পি ডট কিউ ইজ ইকুয়াল টু জানি পি কিউ কস টিটা, পি কিউ কস টিটা, পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু কী বলতে পারি, পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু পি কিউ সাইন টিটা, ঠিক আছে। এটার জন্য সাইন, এটার জন্য কস। তো ক্রসের জন্য আমরা পি কিউ সাইন টিটা লিখি, দেন এটা হলো, এবং এটার ভ্যালু অলরেডি আমরা বের করেছি, পি কিউ এর ভ্যালু। দেখো এই জায়গায় পি ভেক্টরের মান কি দেওয়া আছে, পি ভেক্টরের মান হচ্ছে আই মাইনাস 2j মাইনাস কে। এখন আমি যদি পি ভেক্টরের মান বের করতে যাই, মান কি হবে, এটা কিছু না, মানে 1 আছে, 1 স্কোয়ার প্লাস দেন মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পি ভেক্টর। আর আমি যেটা বের করলাম সেটা হচ্ছে পি ভেক্টরের মান। সেমভাবে কিউ ভেক্টরের মান কেমনে বের করবা, এই যে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কিউ ভেক্টরের মান বের আমি করলাম। একটু correct করতে চাচ্ছি। হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ বলতে চাচ্ছি যে এই হাফের মধ্যেই শেষ করে দাও ক্লাসটা, যেহেতু 9:30 প্রায় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে শেষ করো। আর ভেক্টর ভেক্টর চলতেছে, তো এরপরে গতিবিদ্যা তো নাই, বলবিদ্যা আছে। বলবিদ্যা, হ্যাঁ তুমি সূত্রগুলো দেখাই দিবা, আর হচ্ছে বেসিক জিনিসটা আলোচনা করো। শুধু ম্যাথমেটিক্স তো এরা মান টান বসাইতে পারে, এটা কোনো সমস্যা হ্যাঁ না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো দেখাই দিবা, ওকে, আর বেসিকটা আলোচনা করবা, যেমন স্পর্শকোণ কি জিনিস এখানে আছে যেরকম, হ্যাঁ হ্যাঁ, তারপরে পাকা কেন, এই বিষয়গুলো একটু ডিটেলস আলোচনা করে শেষ করে দাও। ওকে। আচ্ছা, তো এই জায়গায় আমরা বুঝলাম কিভাবে মান বের করতে হয়। মান বের করে আমরা জাস্ট এই জায়গায় বসায় দিব, হ্যাঁ। এই জায়গায় এই যে
পি এর ভ্যালুটা বসাচ্ছে, দেন কিউ এর ভ্যালুটা বসাচ্ছে, দেন সাইন টিটা তো আছেই, দেন 60, দেন টিটাটা বের করলো টিটা, দেন উ এ এবং উভি এর একটার মধ্যে আমরা টিটা বের করলাম, উ এ এবং উভি মানে হচ্ছে এই যে উ এ এবং উভি এর মাঝখানে যে কোণ, এই টিটাটা আমরা বের করলাম। দেন দেখো এই পুরোটা কত 90, এই টিটা আমরা বের করছি, তার মানে টিটা ওয়ান বের করা যাবে সহজে, ঠিক আছে, এই টিটা আমরা বের করতে পারবো। এই যে এখানে বের করলো 90 থেকে এটা বিয়োগ করে দিল, ঠিক আছে। এরপরে এখানে বলা হচ্ছে ত্রিভুজ উ এ সি, এই যে আমাদের এই ত্রিভুজটা এবং উ এ ভি, এই যে উ এ ভি এই ত্রিভুজটা সর্বসম, কারণ এখানে কোণ সমান, তারপরে এইটা আমরা জানি বিপরীত বাহুগুলো সমান হয়, হ্যাঁ। তো এটা যে সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজের যে সর্বসম কোণ, কোণ এ ও ভি, এ ও বি, এই যে এই কোণটা সাথে কোণ উ এ সি, উ এ সি, এই যে আমাদের এই কোণটা পরস্পর সমান হবে। তার মানে আমাদের যেটা এ ও ভি যদি ও এ সি হয়, মানে এটা আমরা টিটা বের করলাম, তাই না, এটা টিটা বের করলাম, তার মানে এই টিটার মানটাই হবে মূলত টিটা টু এর মান, ঠিক আছে। এটা 53.5 যেটা আমরা এখানে বের করলাম, এভাবে টিটা ওয়ান এবং টিটা টু বের হলো আর কি, হ্যাঁ। ওকে, আচ্ছা এবার যদি আমরা বলবিদ্যাতে গিয়ে একটু দেখি, বলবিদ্যাতে মিললে আমাদের রাস্তার বাঁক নেওয়ার যে কয়েকটা ম্যাথ, এগুলো সবচেয়ে বেশি আসে। যদি আমি ওই ম্যাথটা একটু দেখাই দিতে পারি তাহলে ভালো হয়। হ্যাঁ, রাস্তার ব্যাংকিং কোণ, তাহলে এখানে আমাদের রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে আমি যদি বলি ব্যাংকিং কোণটা কি, মূলত ব্যাংকিং কোণের জন্য আমরা যে সূত্রটি ইউজ করবো সেটা হচ্ছে tan θ = বি স্কোয়ার বাই আর, tan θ = বি স্কোয়ার বাই আর জি। তো এটা যদি আমাদের একটা রাস্তা হয়, তো আচ্ছা এই জায়গায় আঁকাটা সম্ভব হবে না, এইভাবে জাস্ট ত্রিভুজ দিয়ে দেখায়, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের রাস্তা, এই যে একটা ত্রিভুজের যেটা আমাদের অতিভুজটা মূলত আমাদের রাস্তা ধরতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। তো আমাদের স্বাভাবিকভাবে আমরা জানি রাস্তা হয় ভূমির উপরে, তাই না, বাট এখানে আমাদের রাস্তাটা একটু উঁচু করে বানানো হয়েছে, এই জায়গায় ভূমির সাথে টিটা কোণ করা হয়েছে, ঠিক আছে, এখানে ভূমির সাথে টিটা কোণ করে বানানো হয়েছে। তো এখানে এই টিটা কোণটাই হচ্ছে আমাদের যেটা ব্যাংকিং কোণ সেটা, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ভূমি থেকে রাস্তার যে উচ্চতা, এটা হচ্ছে আমাদের মূলত রাস্তাটা, এই যে এইখানে আমাদের মূলত রাস্তাটা হবে এরকম বাঁক নিয়ে রাস্তাটা হবে, এটা হচ্ছে আমাদের রাস্তার থেকে ভূমি থেকে উচ্চতা, আর এটা হচ্ছে রাস্তা এবং এটা হচ্ছে আমাদের ভূমি। তো এখানে আমাদের মূলত ব্যাংকিং কোণ হচ্ছে আমাদের ভূমির সাথে রাস্তার যে কোণ, যত কোণ করে উপরে বানানো হয় আমাদের রাস্তাটা হচ্ছে ব্যাংকিং কোণ। এবং ব্যাংকিং কোণ কেন বানানো হয়, এক্ষেত্রে আমাদের আমরা জানি কেন্দ্রমুখী একটা বল কাজ করবে আমাদের, যখন আমাদের একটা গাড়ি মোশন নিয়ে আসবে তখন তার মাঝে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, ওই কেন্দ্রমুখী বলকে প্রতিক্রিয়া করার জন্য, প্রতিক্রিয়া বল হিসেবে কেন্দ্র বিমুখী বল তৈরি করার জন্য আমাদের ব্যাংকিং কোণটা বানানো হয়। তো ব্যাংকিং কোণ বানানো না হলে কি হতো, এই যে আমাদের যে গাড়িটা এই দিকে আসতো সে আলটিমেটলি এই দিকে চলে যেত, এই দিকে আসতে পারতো না, ঠিক আছে। তো এটার জন্য আমাদের ব্যাংকিং কোণ তৈরি করা হয়, আমি আর বিস্তারিত বলছি না আর কি। তো যদি এখানে ডিরেক্ট যাও, আমাদের একটা সূত্র সিকিউ দেওয়া আছে, রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ 50 মিটার, মানে আর এর ভ্যালু দেওয়া আছে, আমরা tan θ = বি স্কোয়ার বাই আর জি যে সূত্র পড়লাম, এখানে আর দেওয়া আছে। রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য, মানে এই যে এই উচ্চতার পার্থক্য এইচটা দেওয়া আছে, ঠিক আছে, এইচটা দেওয়া আছে হচ্ছে 0.5 মিটার। রাস্তার প্রস্থ হচ্ছে মূলত এইটা আমাদের, হ্যাঁ, রাস্তার প্রস্থ 5 মিটার। তো রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত হবে আমাদের বের করতে হবে। তাহলে চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের, তাহলে আমি যদি এই ডায়াগ্রামটা এইরকম করে আঁকি, এই দিক থেকে আঁকি, তাহলে আমাদের অতিভুজটা হচ্ছে রাস্তা বললাম না, তাহলে এটা হচ্ছে রাস্তার প্রস্থ ডি, এবং এটা হচ্ছে আমাদের রাস্তার উচ্চতা বা এইচ, যেটা হচ্ছে 0.5 মিটার দেওয়া আছে, এবং এটা হচ্ছে টিটা বা ব্যাংকিং কোণের ভ্যালুটা। তো আমরা জানি সাইন সমান হয় লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে এক্স, দেন অতিভুজ হচ্ছে ডি, লম্ব হলে আমাদের এইভাবে ডি এর টিটার ভ্যালুটা চলে আসে, ঠিক আছে। এরপরে যদি আসি, উদ্দীপকের রাস্তায় 108 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি নিরাপদে চালানো সম্ভব কিনা, ঠিক আছে। আমাদের যে tan θ = বি স্কোয়ার বাই আর জি যে সূত্রটা আমরা দেখলাম, এখানে যে বি এটা হচ্ছে ওই ব্যাংকিং কোণের জন্য নিরাপদ ব্যাগের ভ্যালুটা বোঝাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের একটা ব্যাগ দেওয়া আছে, ওই ব্যাগের জন্য আমাদের ব্যাংকিং কোণ কত হওয়া দরকার এবং এখানে কত আছে, এটার সাথে আমরা জাস্ট পার্থক্য করব। তাহলে আমাদের রাস্তার ব্যাংকিং কোণ দেওয়া আছে কতটুকু, θ = 5.74 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এই ব্যাংকিং কোণের জন্য আমাদের বি কত হবে সেটা আমরা বের করব। তাহলে এই যে এখানে ব্যাংকিং কোণটা আমরা ইউজ করব এই টিটাটা, দেন এখান থেকে আমরা বি বের করব। এই বিটা হচ্ছে সেই বি
যেখানে এই ব্যাংকিং কোণের জন্য একটা গাড়ি নিরাপদে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রমুখী বল পাবে, সে নিরাপদে বাঁকটা নিতে পারবে। বাট এর চাইতে যদি বেশি ব্যাগে যায় তাহলে সে আলটিমেটলি আমাদের পর্যাপ্ত বাঁক নিতে পারবে না, মানে গাড়ি দুর্ঘটনায় পতিত হবে, এরকমটা আমাদের ম্যাথ আসে। তাহলে ব্যাংকিং কোণ দিলাম, দেন রাস্তার বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার, সর্বোচ্চ ব্যাগ বি হলে tan = b² বাই rg, যেখানে আমরা বি এর ভ্যালু বের করলাম, বি এর ভ্যালু বের করলে এত আসে। বাট আমাদের যে গাড়ির নিরাপদ ব্যাগ দেওয়া আছে প্রশ্ন, এটা হচ্ছে 108 কিলোমিটার/আওয়ার, তাহলে কখনো নিরাপদে চালানো সম্ভব না। তাহলে এখান থেকে আমাদের রাস্তার ব্যাংকিং কোণ সংক্রান্ত জাস্ট একটা ম্যাথ আসে, খুবই সহজ, প্র্যাকটিস করলেই পারবা তোমরা। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি কণিক গতিতে যাই, আমরা কণিক গতি, আমরা তো এগুলা মোটামুটি 9-10-এ যথেষ্ট আলোচনা হয়েছে আমাদের F=ma, তারপর ত্বরণ, মন্দন, এগুলা কণিক বিষয়টা, কণিক গতিটা আমাদের জন্য ইন্টারমিডিয়েট এসে নতুন হয় আর কি। হ্যাঁ, তো কণিক গতিটা একটু দেখো। এই জায়গায় 14 নম্বর সিকিউতে বলা হচ্ছে 60 কেজি বরের একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারেন। তাহলে উনি এম দেওয়া আছে এবং মিনিটে 20 বার ঘুরতে পারেন। মিনিটে দেওয়া আছে আমাদের এককটা। দেন তিনি তাল মেলানোর চেষ্টা করছিলেন। ওকে, নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামক তুলনা করতে হবে। জড়তার ভ্রামকের কি চেঞ্জ হবে যদি উনি মিনিটে 20 বার না ঘুরে 30 বার ঘুরে, ঠিক আছে? আচ্ছা, তো জড়তার ভ্রামক আমরা যে রৈখিক গতিতে যেটা এম বা বর জানি, সেটা কণিক গতিতে আমরা জড়তার ভ্রামক হিসেবে জানি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা n1 20, তাহলে প্রথম ক্ষেত্রে সে 20 বার ঘুরলো। দেন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রশ্ন বললো যখন সে 30 বার ঘুরলো তখন কী হবে। আচ্ছা, তো আমরা জড়তার ভ্রামক আই জানি, কণিক বেগ ওমেগা, দেন দ্বিতীয় ক্ষেত্রে I2 ওমেগা 2। ওকে, তো আমরা জানি আই ওমেগা ইজ 2πn ডিভাইডেড বাই, মানে মিনিটের জন্য 60 দ্বারা ভাগ করছে যেহেতু মিনিটে দেওয়া আছে। মূলত এটা আসছে আমাদের 2π/t থেকে। হ্যাঁ, এটা আসছে মূলত 2π/t থেকে। এখানে আমাদের টি মানে হচ্ছে প্রতি মিনিটে যতটুকু ঘুরছে, 2πn মানে রেভুলেশন পার মিনিটে দেওয়া আছে আমাদের এককটা, আসলে ওই জন্যই আমাদের এখানে মিনিটে 20 বার, তার মানে 20 রেভুলেশন পার মিনিট। প্রতি রেভুলেশন করে 20 বার রেভুলেশন করে প্রতি মিনিটে, ঠিক আছে? প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা এটা হচ্ছে 20 রেভুলেশন পার মিনিট। এবং এখানে যখন আমরা এটা এসআই এককে নিয়ে যাব, রেভুলেশন থেকে যখন রেডিয়াসে নিয়ে যাব, আমার রেভুলেশন লাগবে না, লাগবে কে? রেডিয়াস। রেভুলেশন থেকে যখন রেডিয়াসে নিয়ে যাব 2π/60 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি 20 রেভুলেশন পার মিনিটটাকে, আমি যদি এই রেভুলেশনটাকে কোথায় নিতে হবে? রেডিয়াসে। রেডিয়াসে নেওয়ার জন্য কী করতে হবে? 20কে 2π/60 দ্বারা ভাগ করতে হবে। 2π/60 দ্বারা ভাগ করলাম। দেন আচ্ছা, এরপরে তাহলে 2π/60 দ্বারা ভাগ হয়ে গেল, এটাই শেষ। আমার রেভুলেশন মিনিটটাকে সেকেন্ডে নিয়ে গেলাম, 2π/60 দ্বারা, দেন এটা সেকেন্ডে লিখলাম, মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসলাম, রেভুলেশন পার মিনিটটাকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসলাম। ওকে, তাহলে 2π/60 দ্বারা ভাগ, সিম্পল। এখানে n1 এটা সূত্র না, এটা এভাবেই মাথায় রাখবা যে 2π/60 দ্বারা ভাগ। দেন আমাদের চলে আসলো রেডিয়ান পার সেকেন্ড, এসআই একক যেটা। এরপরে আমরা সংরক্ষণশীলতা নীতি থেকে জানি সবসময় কণিক ভরবেগের মান সমান হবে যে কোনো অবস্থায়, আমাদের যে কোনো ঘূর্ণন গতিতে একই ব্যক্তির জন্য কণিক ভরবেগের ভ্যালুটা সমান হবে। এবং I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু, মানে আমরা জানি এই যে M1 B1 ইজ ইকুয়াল টু M2 B2 হয়। হ্যাঁ, M1 B1 ইজ ইকুয়াল টু M2 B2 হয় রৈখিক গতির ক্ষেত্রে, ওটা হচ্ছে এটা I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। ওই ক্ষেত্রে যখন আমরা I2 বের করবো, এই ক্ষেত্রে I2 বের করলে 3/2 I1, ক্যালকুলেশন এগুলো 3/2 I1, মানে হচ্ছে I2 এর ভ্যালুটা I1 এর 2/3 গুণ, I1 এর 2/3। এই সম্পর্কটা আমাদের জানতে চাচ্ছে। মূলত এখানে আমাদের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, যে সূত্রের মাধ্যমে তুমি এটা লিখে দিতে পারবা। এরপরেরটা অলমোস্ট সেম, আমাদের কণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি, মানে যে এখানে তিনি ঐকতানিক হওয়ার চেষ্টা করছিলেন একই সাথে, ওই ক্ষেত্রে আমাদের কণিক গতিশক্তি দ্বিগুণ হবে কিনা ওটা জানতে চাচ্ছে। প্রথম ক্ষেত্রে আমরা বের করলাম অলরেডি এসআই এককে, এই ক্ষেত্রে আমাদের 20 রেভুলেশন পার মিনিট থেকে আমরা জাস্ট রেডিয়াস পার সেকেন্ডে নিয়ে আসলাম 2π/60 দ্বারা ভাগ করে, প্রথম কণিক কম্পাঙ্ক ওমেগা 1 বের করলাম। আচ্ছা, তো পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এটা পাই রেডিয়ান পার সেকেন্ড হলো, তাও 30 বার থেকে এখানে পাই রেডিয়ান পার সেকেন্ড এসআই এককে নিয়ে আসলাম আর কি। প্রথম ক্ষেত্রে আমাদের যেটা জড়তার ভ্রামক I1, এটা আমরা I1 ধরলে I2 হবে 3/2 I1, মানে প্রথমটা যে জড়তার ভ্রামক এটা দ্বিতীয় ক্ষেত্রে জড়তার ভ্রামকের 2/3 গুণ হয়ে যাবে, ঠিক আছে?
তো প্রথম ক্ষেত্রে কণিক গতিশক্তি U1 যদি এত হয়, দ্বিতীয় ক্ষেত্রে যদি গতিশক্তির সূত্র হচ্ছে এটা হাফ আই ওমেগা স্কোয়ার, মূলত হাফ এমবি স্কোয়ার পড়ছি না আমরা রৈখিক গতিশক্তির ক্ষেত্রে, হাফ এমবি স্কোয়ার রৈখিক গতিশক্তির যে আমরা সূত্র হাফ এমবি স্কোয়ার। তো এম এর জন্য আমরা জানি এই ক্ষেত্রে রিপ্রেজেন্ট কে করবে কণিক গতির জন্য, এটা হচ্ছে জড়তার ভ্রামক, আর বি এর জন্য হবে কি কৌণিক বেগ। এটা হচ্ছে ভ্যালোসিটি, নর্মাল বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ, জাস্ট এতটুকুই পার্থক্য নর্মাল সূত্রের সাথে। ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, আর এটা হবে হাফ আই টু ওমেগা স্কোয়ার। তুমি চাইলে ইন্ডিভিজুয়াল মান বসাইতে পারো কিংবা কাটাকাটি করতে পারো এই জায়গাটাতে। আমাদের যেহেতু এখানে এখানে I1 এবং I2 এর মাঝে একটা সম্পর্ক জানি, I1 এর ভ্যালুটা আমরা I2 দ্বারা লিখে ফেলবো। এই যে I1 এর ভ্যালুটা আমরা এই যে I2 এর ভ্যালুটা I1 দ্বারা লিখে এখানে I1 এবং কাটাকাটি, আর পাই আমরা জানি ধ্রুবক মান, এগুলো কাটাকাটি যাবে, আলটিমেট আমাদের মান থাকে 1.5। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তিটা 1.5 গুণ হবে আমাদের প্রথম ক্ষেত্রে গতিশক্তির তুলনায়, ঠিক আছে? ওকে, এরপরে যদি আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা দেখি, আচ্ছা। তো কাজ ক্ষমতা শক্তি থেকে আমি আর সূত্রে যাচ্ছি না, আমাদের যে সূত্রটা যখন লাগবে ওটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, তো 80 কেজি বরের একজন লোক 20 কেজি বরের একটা বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের মই দিয়ে একটা দালানের ছাদে উঠলো। দেন মইটা অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ করে দালানের ছাদে লাগানো ছিল। আচ্ছা, তাহলে মই, একটা দেয়াল, এভাবে একটা কন্ডিশন, এটা হচ্ছে আমাদের মই। 40 ডিগ্রি কোণ করলো অনুভূমিকের সাথে, এটা হচ্ছে অনুভূমিকের সাথে কত ডিগ্রি? 40 ডিগ্রি কোণ করলো। লোকটার কৃতকাজ বের করতে হবে, কৃতকাজ কতটুকু কাজ করলো বা ডব্লিউ এর মান। তো এখানে দেওয়া আছে আমাদের এই কন্ডিশনটা এখানে বা L ইজ ইকুয়াল টু 40 মিটার টোটাল সরণ, দেন এটা হচ্ছে 40 ডিগ্রি অনুভূমিকের সাথে, নট এটা না, এটা অনুভূমিকের সাথে, এটা হচ্ছে H টোটাল যে দূরত্ব। M দেওয়া আছে, যেহেতু 20 কেজি বর নিয়ে উঠবে ওই বরটা সহ যোগ করতে হবে। দেন টিটা তো জানাই আছে। এরপরে আমরা জানি সাইন টিটা দিয়ে আমরা সহজে টিটাটা বের করতে পারি। এটা আমাদের মূলত আমাদের এই যে এই টিটাটা লাগবে, আমাদের যেটা আমরা সূত্রে ইউজ করি যে টিটা, আমাদের এই টিটাটাই লাগে। তো এক্ষেত্রে সাইন টিটা ইজ ইকুয়াল টু HL, ঠিক আছে? এক্ষেত্রে আমরা অবশ্যই এটা ইউজ করবো, যেহেতু আমরা সাইন ইউজ করতেছি। দেখো আমাদের জানা আছে H, এটা হচ্ছে আমাদের টিটার বিপরীত বাহু যদি আমরা লম্ব বলি, এবং যেটা আমাদের কোণ দেওয়া আছে 90 ডিগ্রি কোণ, এটার বিপরীত সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো যেহেতু আমাদের লম্ব অতিভুজ দুইটাই জানা আছে, আমাদের এটাতে যাওয়ার দরকার নাই। তাহলে এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি, বা এটাকে যদি টিটা ধরি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, তার মানে সাইন টিটা লম্ব বাই অতি। তাহলে এটা আমাদের এইচ এর ভ্যালুটা জানা আছে, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত এইচ এর মান লাগবে এখানে, ঠিক আছে? তো এইচ এর মান বের করলাম এই সাইন টিটার সূত্র দিয়ে, এইচ ইজ ইকুয়াল টু এল সাইন টিটা, দেন এখানে মান বসে দিলে এর চলে আসে। দেন ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, কাছের সূত্র জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, যেখানে এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ এস, এবং এর জন্য আমরা এখানে জানি অভিকর্ষ ত্বরণ কাজ করবে জি, এসকে আমরা এইচ হিসেবে লিখলাম, এম জি এইচ, এম জানো, জি জানো, আর এইচ তো বের করলাম, ঠিক আছে? এটা হবে উলম্ব সরণ, সবসময় মাথায় রাখবা, কাজের ক্ষেত্রে আমরা সবসময় উলম্ব সরণটা ইউজ করব, মানে আমরা উপরের দিকে উলম্ব সরণ হলে আমাদের একমাত্র কাজ হয়। কারণ এক্ষেত্রে আমরা জানি আমরা ভেক্টর দুটো অংশ পাই, একটা হচ্ছে অনুভূমিক সরণ, একটা হচ্ছে উলম্ব সরণ। অনুভূমিক বরাবর আমাদের কোনো কাজ হয় না, ঠিক আছে? আমরা যখন একটা সিঁড়ি দিয়ে যখন আমরা উঠি, আমাদের যখন এদিকে সিঁড়ি দিয়ে ওঠা হবে, আমাদের কষ্ট হবে কখন? যখন আমরা উলম্ব সরণ করব। ট্রান্সভার্সলি যখন আমরা চলাচল করবো তখন আমাদের কোনো কষ্ট হয় না, ঠিক আছে? কারণ আমাদের জিটা ট্রান্সভার্সলি কাজ করে না, অভিকর্ষীয় ত্বরণটা। ওকে, এরপরে মইটার দৈর্ঘ্য যদি 60 মিটার হয়, তাহলে মইটার দৈর্ঘ্য দেওয়া আছে আপাতত এখানে 40 মিটার। এখানে বলা হচ্ছে যদি 60 মিটার করা হয়, অনুভূমিকের সাথে কত কোণ স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে। আচ্ছা, এখানে কাজের পরিমাণটা হবে একই, বাট মইয়ের দৈর্ঘ্য 40 মিটার জায়গায় হবে 60 মিটার, কাজ একই হবে। এখন আমাদের টিটাটা চেঞ্জ করে ফেলবে, 60 ডিগ্রি আর কোণ থাকবে না, এটা চেঞ্জ করতে হবে। ঘুরে ফিরে একই কাজ, মোটামুটি ক্যালকুলেশনটা একই। এম দেওয়া আছে, দেন এল এর দৈর্ঘ্য 40 থেকে এখন 60 করে ফেললা, দেন এইচ দেওয়া আছে। এটা তো আর চেঞ্জ হবে না, যে দালানের দৈর্ঘ্যটা এটা ফিক্স থাকবে, এটা দেওয়া আছে। তাহলে এটা জানা আছে আমাদের, দেন এইটাও জানা আছে, আমাদের টিটাটা বের করতে হবে।
তো আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু এল সাইন থিটা, ওই আগে সূত্রটাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এল বাই এইচ, এখান থেকে আমরা এইচ ইজ ইকুয়াল টু এল সাইন থিটা লিখতে পারি, ঠিক আছে। দেন এখান থেকে আমরা সিম্পল থিটাটা বের করবো, এটাই। তাহলে এতটুকু হচ্ছে একদম এটা পাটিগণিতের ম্যাথের মতো, এই জায়গায় এতটুকু করলা। এরপর বলা হচ্ছে এখানে কোনো আমাদের অসুবিধা হবে কিনা, কোনো সুবিধা পাওয়া যাবে কিনা। আচ্ছা, তো এই জায়গায় সুবিধা হচ্ছে যখন আমাদের এটা কম কারা হবে, যখন এটা এইখানে এতটুকু ছিল, যখন 40 ডিগ্রি ছিল, যেহেতু এখন আমাদের কোনটা কমে গেছে 25.37 ডিগ্রি হয়ে গেছে, অবশ্যই এই ক্ষেত্রে আমাদের কাজ হবে একই, যেহেতু উচ্চতা একই, কাজ ডিপেন্ড করতেছে আমাদের উচ্চতার উপর, যেহেতু উচ্চতার কোনো পরিবর্তন হয় নাই, তা আমাদের কাজ একই হবে। বাট সুবিধা হচ্ছে এই ক্ষেত্রে সে কম শক্তি ইউজ করবে, হ্যাঁ, একই পরিমাণ কাজ সম্পাদিত হবে যদি মইটিকে অনুভূমিকের সাথে এত গুণ স্থাপন করা হয়। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম জি, খাড়া নিচের দিকে ক্রিয়া করে, আমরা জানি বল খাড়া করবে একদম নিচের দিকে। তো এক্ষেত্রে মইয়ে লম্ব বরাবর ক্রিয়া করে, প্রতিক্রিয়া বল নিষ্ক্রিয় হবে, অপরটি এফ সাইন থিটা মইয়ের দৈর্ঘ্য নিচের দিকে ক্রিয়া করবে। তাই এফ এর সাইন থিটার মান যত কম হবে লুকটি উপরে ওঠা তত সহজ হবে। মানে এক্ষেত্রে আমাদের এফ সাইন থিটার ভ্যালুটা যত কম হবে তত সহজ হবে, কারণ আমাদের প্রতিক্রিয়া বলটা আমরা অধিক পাচ্ছি। হ্যাঁ, যখন আমরা হাঁটি, যখন আমরা সচরাচর হাঁটি, আমরা যখন এই বরাবর প্রতিক্রিয়া বল দিব, আমরা ঠিক এই বরাবর ক্রিয়া বল দিব, এই বরাবর প্রতিক্রিয়া বল পাবো। বাট যখন আমরা সিঁড়ি দিয়ে উঠি, সিঁড়ি দিয়ে যখন আমাদের উঠা লাগে, তখন আমাদের দুটো উপাংশ কাজ করে, একটা হচ্ছে এই বরাবর উপাংশ অনুভূমিক, একটা হচ্ছে উলম্ব উপাংশ, ঠিক আছে। তো আমাদের সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, আমাদের এই কষ্টটা কেন হয়? উলম্ব উপাংশের জন্য কষ্টটা হয়, উলম্ব উপাংশের জন্য আমাদের কষ্টটা হয়। উলম্ব উপাংশ যেহেতু বেড়ে যায়, উলম্ব উপাংশ যখন বেড়ে যাবে কষ্টটা বেশি হবে। তো এক্ষেত্রে আমাদের বলতে চাচ্ছে যখন সিঁড়িটা কাটা হচ্ছে, মানে জাস্ট এটা বোঝা যায় এমন যে সিঁড়ি দিয়ে উঠতে আমাদের কষ্ট হয়, বাট পাঁচতলায় তুমি সিঁড়ি দিয়ে উঠে গেলা, দেন ওই পাঁচতলায় হাঁটাহাঁটি করতেছো, তখন কি আর কষ্ট হয়? নিশ্চয়ই না। তখন আমাদের চলনটা হচ্ছে ওই ট্রান্সভার্সলি, মানে উলম্বভাবে আমাদের কোনো স্মরণ হচ্ছে না, তখন আমাদের স্মরণ হচ্ছে এইভাবে আমাদের জি এর ভ্যালু 0। জি এর ভ্যালু তখন আমাদের উপর আমাদের কাজে তখন আর আসবে না, তখন আমাদের জি এর ভ্যালুটা থাকবে না, আমাদের জি কাজ করে সবসময় উলম্বভাবে, তাই আমাদের কষ্টটা হবে উলম্বভাবে। তো এক্ষেত্রে যখন আমাদের উলম্ব বল বা উলম্ব যে শক্তি, এটা যখন আমাদের কম হবে, তখন আলটিমেটলি আমাদের উঠাটা সহজ হবে, ঠিক আছে। তো থিটার মান যত কম হবে, উলম্ব যে বল বা উলম্ব উপাংশের যে ভ্যালু ওটা কম হবে, অনুভূমিক উপাংশের ভ্যালুটা বাড়বে, ঠিক আছে। তো কথাবার্তাগুলো এখানে বলা আছে। আচ্ছা, এরপরে আমাদের এই জায়গায় আরেকটা গতিশক্তির নিত্যতা। আচ্ছা, কুয়ার যথেষ্ট ম্যাথ আমাদের আসে, কুয়া থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিক আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে আর কি। হ্যাঁ, তো কুয়ার একটা লাস্ট ম্যাথ দেখি, আমি অধ্যায়টা শেষ করে দিই। তাহলে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে 20 মিটার, দেন ব্যাস দেওয়া আছে আমাদের 2 মিটার। কুয়া গভীরতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে 20 মিটার, এবং ব্যাস বা ব্যাসার্ধ ব্যাস 2 মিটার, ব্যাসার্ধ 1 মিটার। কুয়াটাকে পানি শূন্য করার জন্য 5 হর্স পাওয়ারের একটা পাম্প লাগানো হলো, দেন অর্ধেক পানি তোলার পরে পাম্পটা নষ্ট হয়ে গেল। এভাবেই হয় ম্যাক্সিমাম, অর্ধেক পানি 1/3 পানি। দেন বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন একটা পাম্প লাগানো হলো, তাহলে একই ক্ষমতা সম্পন্ন একটা পাম্প দিলাম। দেন প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ, তাহলে প্রথম পাম্প কতটুকু পানি নিষ্কাশন করতে পারলো? অর্ধেক পানি নিষ্কাশন করতে পারলো। তাহলে এক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ বা ডব্লিউ এর পরিমাণটা বের করতে হবে। এক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা গুরুত্ব সেটা হচ্ছে আমাদের পানির ওজনটা বের করতে হবে, মানে ভরটা বের করতে হবে। তো আমরা ভর বের করার জন্য অবশ্যই এখানে আমাদের উত্তোলিত পানির আয়তন লাগবে, আয়তন। তাহলে এখানে আমাদের যেহেতু টোটাল এটা হচ্ছে আমাদের একটা কুয়া, হ্যাঁ, এই কুয়া সিলিন্ডার আকৃতির, এটা হ্যাঁ কুয়া। তো এক্ষেত্রে আয়তন সূত্র কি জানি? সিলিন্ডার আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, যেহেতু এটা অর্ধেক পানি, তাই এক্ষেত্রে হাফ পাই আর স্কোয়ার, ঠিক আছে। আয়তন অর্ধেক করে দিলাম। দেন এক্ষেত্রে পানির ভর এমএসগুলো রো বি রো বা রো ভি, দেন এখান থেকে আমরা পানির ভরটা বের করলাম সিম্পলি। তাহলে পানির আয়তন, আমাদের ফাইনাল কাজ পানির ভর বের করতে হবে, করলাম। এখন গড় সরণটা একটু কনফিউজিং সবার জন্য। এখানে গড় সরণ মানে বুঝতে হবে সবসময় পানি কিন্তু পূর্ণ ছিল, পানি একদম পূর্ণ ছিল। তো আমাদের গড় সরণ মানে কি? এ জায়গায় আমাদের বলা হচ্ছে অর্ধেক পানি খালি হলো, অর্ধেক পানি, বা আমি যদি বলি আগে যদি পুরাটা দিয়ে একবার বোঝাই, এটা হচ্ছে আমাদের 20 মিটার উচ্চতা, এটা হচ্ছে 20 মিটার উচ্চতা এই পুরোটা। এখন আমাদের এই জায়গায় আমাদের পাম্প যেটা আছে বা পাম্প যেটা কাজ করবে, এখানে একটা পানির বিন্দু আছে, এই জায়গায় একটা পানির বিন্দু আছে, এই জায়গায় একটা পানির বিন্দু আছে। এখন এটা হচ্ছে আমার 20 মিটার উচ্চতা। এই পানির বিন্দুর যে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে কত মিটার? 0 মিটার। কারণ এটা বের করতে পারলেই সে বাইরে পড়ে যাবে, তার মানে এটার যে নিষ্কাশন করতে, এটা বের করতে প্রয়োজনীয় উচ্চতা হচ্ছে 0 মিটার।
একদম নিচের যে পানির বিন্দু, এটাকে যদি আমরা বের করতে যাই কুয়া থেকে, এটার যে বিন্দু যে উচ্চতা, এটা হচ্ছে আমাদের পুরাপুরি 20 মিটার। মাঝখানে যেটা আছে এটা হচ্ছে অর্ধেক মিটার, এখানে যে আছে তার আবার ভিন্ন, এখানে যে আছে তার এখানে ভিন্ন। এই কন্ট্রোভার্সিটা এড়ানোর জন্য আমরা কি করি, আমরা মাঝখানে বরকেন্দ্র চিন্তা করি। আমরা এই পানিগুলোর মাঝখানে একটা বরকেন্দ্র চিন্তা করি, যেই বরকেন্দ্রে সমগ্র পানি কেন্দ্রীভূত আছে বলে আমরা ধরে নিই। এই বিন্দুটাকে বের করতে পারলে সমগ্র পানি একসাথে বেরিয়ে যাবে, এমনটা আমরা চিন্তা করি। এটা আমরা কেমনে বের করি? এটা বের করবো এভাবে, যতটুকু পানি দেওয়া আছে আমাদের, লাইক পানির উপরের বিন্দু দেওয়া আছে এবং নিচের বিন্দু দেওয়া আছে। উপরের বিন্দু হচ্ছে 0 মিটার, নিচের বিন্দু হচ্ছে কত, 20 মিটার। উপরের বিন্দুকে 0 মিটার পার হইতে হবে, নিচের বিন্দুকে 20 মিটার পার হইতে হবে। আমরা কি করব, দুটা যোগ করলাম, দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের গড় উচ্চতা বা গড় সরণ, এক কথায়। ঠিক আছে, এটা হচ্ছে গড় সরণ। এখন এই কনসেপ্টটা বুঝে গেলে আমাদের এবার যে যতই পেঁচাক ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের বলা হচ্ছে অর্ধেক পানি হইলো, তাহলে এখানে পানি ফিল আপ আছে, কিন্তু এখানে আগে বুঝে নিবা পানি কি কুয়াটা কি ফিল আপ করতেছে নাকি একটু কুয়াটা খালি করতেছে। এই জায়গায় বলে কুয়াটা খালি করতেছে, তার মানে পানি ফিল আপ আছে। তার মানে আমরা খালি করব ঠিক এতটুকু পানি, এতটুকু রেস্টিং রয়ে যাবে। তাহলে আমাদের পুরোটা হচ্ছে 20 মিটার, 20 মিটার, এতটুকু হচ্ছে আমাদের 10 মিটার। তার মানে এখানে যে পানির কণা এটাকে 10 মিটার পার হইতে হবে, 10 প্লাস উপরে যে পানির কণা এটাকে 0 মিটার পার হইতে হবে, প্লাস 0 ডিভাইডেড বাই 2, কত হয় 5। 10 ভাগ 2 = 5, তার মানে গড় সরণ কত, 5 মিটার। 5 মিটার। এখানে আবার যেভাবে দেওয়া থাকুক সূত্রটা দেখার দরকার নেই। সূত্রটা অনেক সময় একক রকমভাবে এক এক সময় এক এক রকম দেওয়া থাকতে পারে, মানে জাস্ট মাথা গোলায় যাবে। জাস্ট এটা মাথায় রাখবা, উপরের বিন্দুর যে সরণ প্লাস নিচের বিন্দুর যে সরণ, বা উপরের পানির স্তরের উচ্চতা নিচের পানির স্তরের উচ্চতা ডিভাইডেড বাই 2, যেভাবে এদিক মিলে যাবে। গেল। তো এখান থেকে আমাদের 5 মিটার আসলো। দেন প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ W = mgh। আমরা জানি কাজের সূত্র W = fs, fs থেকে F = ma, mgh আসছে। এম এর মান জানি, জি এর মান জানি, এইচ এর মান তো বের করলাম, 5 মিটার হয়ে গেল। আচ্ছা, এরপরে বললো প্রথম এবং দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কি? তাহলে প্রথম পাম্প কিন্তু অর্ধেক পানি তুললো, দ্বিতীয় পাম্পটা, আচ্ছা প্রথম পাম্প হলো 5 হর্স পাওয়ার, দ্বিতীয় পাম্পটাও বাকি পানি একই ক্ষমতা সম্পন্ন, তাও 5 হর্স পাওয়ারের জন্য আমাদের 5 হর্স পাওয়ারের একটা মোটর, ওই একই পানি মানে জাস্ট নিচের স্তরের যে বাকি পানি রয়েছে এগুলো আমাদের তোলার জন্য পাম্প লাগানো হলো। ওই ক্ষেত্রে আমাদের যে কাজের পরিমাপ একই সময় লাগবে কিনা, টি এর পরিমাপটা বের করতে হবে। আচ্ছা, তো আমরা জানি এক্ষেত্রে ক্ষমতার বিষয়টা আমাদের আনতে হবে, কারণ আমরা জানি টি মানে পি এর সাথে সম্পর্কযুক্ত। পি = W/T, মানে কাজ কতটুকু সময়ে করলো, কাজ কতটুকু সময় করলো সেটা হচ্ছে আমাদের পি বা ক্ষমতা। ঠিক আছে, তাহলে একই কাজ যদি সে কম সময়ে করে তার পাওয়ার বেশি বা ক্ষমতা বেশি, কারণ নিচে আছে টিটা। ঠিক আছে, তাহলে পি = W/T বা W = PT, এই সূত্রটা আমরা জানি। তাহলে যদি কাজ একই হয়, সময় যদি কম হয়, আমাদের পিটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের পিটা লাগবে। তাহলে পি হচ্ছে 5 হর্স পাওয়ার, আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 743 ওয়াট। এক্ষেত্রে আমরা ক্ষমতার ওয়াট একক ইউজ করবো, এত। আচ্ছা, তো উভয় ক্ষেত্রে পানির ভর কিন্তু একই, মানে পানির ভর আর হবে না, উপরে যতটুকু পানির ভর নিচে ততটুকু পানির ভর, অর্ধেক পানি বলে দিল তো, পানির ভর এতটুকু হবে। আচ্ছা, এবার আমাদের গড় সরণটা বের করার পালা। এখানে H2টা বের করতে হবে। তাহলে দেখো, এটা প্রথম ক্ষেত্রে তো বুঝলা, এক্ষেত্রে আমাদের এটা যদি আমাদের হয়, এতটুকু পানি এখন রয়ে গেল, এতটুকু পানি আমাদের এখন রয়ে গেল। এখন এই পানির এইখানে একটা পানির বিন্দু আছে, এটাকে উপরে তুলতে হবে, এইখানে একটা পানির বিন্দু আছে, এটাকে উপরে তুলতে হবে, তাই না? এই পানির উচ্চতা কতটুকু উঠবে? আমরা জানি পুরোটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 10, এটাও হচ্ছে 10। তো এই যে এটা হচ্ছে আমাদের 10, এই বিন্দুটাকে কতটুকু উঠতে হবে? 10 মিটার, 10 মিটার উঠতে হবে। নিচের স্তরের বিন্দুকে কতটুকু উঠতে হবে? 20 মিটার, ডিভাইড বাই 2, 30/2। আনসার আমাদের কত হয়? 30/2 = 15 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে গড় সরণ কত? 15 মিটার। এখানে সূত্র আরেকটা দেওয়া আছে, এগুলো বোঝার দরকার নাই, এটা বুঝলে মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে এইভাবে মনে রাখবা, উপরের স্তরের পানির বিন্দুর উচ্চতা প্লাস নিচের স্তরের পানির বিন্দুর উচ্চতা ডিভাইড বাই 2। এটা যেভাবেই যে কন্ডিশনে দিক তুমি জাস্ট বুঝলেই হবে। আর প্রথম ক্ষেত্রে কি ছিল? প্রথম একদম পানির পূর্ণ ছিল, এটা তো হাফ, এটা তো অর্ধেক পূর্ণ হয়ে খালি করে ফেললো। খালি অবস্থায় এটা পানি আমরা হিসাব করলাম। একদম যখন পূর্ণ ছিল শুরুতে, এটা হচ্ছে 0 মিটার উঠবে একদম। তারপর এখানে অর্ধেক যেহেতু বলছে, এখান থেকে একটা বিন্দু উঠবে, এটা হচ্ছে 10, যেহেতু এতটুকু অর্ধেক, ডিভাইড বাই 2, 5। তাহলে এক্ষেত্রে আমাদের 5, এক্ষেত্রে আমাদের আসে। দেন W = PT সূত্র ইউজ করলে আমাদের এখন কাজ শেষ, বাকিটা ক্যালকুলেশন। P = W/2, আমাদের T1 নিয়ে কাজ করতে হবে। প্রথম ক্ষেত্রে T1 বের করবো, দ্বিতীয় ক্ষেত্রে T2 বের করবো। ঠিক আছে, তো P = W1/T1। তো আমরা এখানে mgh অলরেডি আগের ক্ষেত্রে বের করা আছে, তারপর এখানে আবার করছে 412.70 সেকেন্ড আসছে, সব মান জানাই আছে। এরপরে সেমভাবে আমরা
যদি পি বের করি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টু, দ্বিতীয় ক্ষেত্রে আর কি সেমভাবে এখানে এইচ টু এর জাস্ট ব্যবধান, ঠিক আছে, এইচ টু। তো এক্ষেত্রে আমরা বের করলাম টি টু এর ভ্যালু এত আসছে, তাহলে আমাদের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সময় বেশি লাগলো। প্রথমে দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে না, আনসার লাগবে না, দ্বিতীয় ক্ষেত্রে সময় বেশি লাগবে। ওকে, তাহলে আমি আমাদের চ্যাপ্টারটা এতটুকুই রাখছি, এবং আসলে অনেক রাত হয়ে গেল, আমি আর চ্যাপ্টারে ঢুকছি না, আমাদের ক্লাস এতটুকুই আর কি। হ্যাঁ, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে এতটুকু যতটুকু পড়িয়েছি? থাকলে বলতে পারো। না ভাইয়া, তেমন কোনো প্রশ্ন নেই, এবং আজকের ক্লাসটা মোটামুটি ভালোই ছিল। আচ্ছা, আচ্ছা শোনো, এটা এখন হচ্ছে তোমাদের একদম লাস্ট সময়। হ্যাঁ, এই সময়ে এসে আসলে তোমরা বেসিক থেকে ক্লাস করে বোঝানোটা একটু টাফ, তোমাকে অনেক সময় দেওয়া লাগবে এখন। যদি এমন হয় যে তুমি একদম খুব বেসিক থেকে পড়তে চাও, তাহলে হচ্ছে এগুলা তোমাকে আলাদাভাবে একটু মেনটেন করতে হবে এটা, কারণ এটা র্যাপিড একটা ক্লাসে আমাকে বা আমাদের এক ক্লাসে তোমার মনে করো পুরো একটা বই শেষ হবে বা 8টা চ্যাপ্টার শেষ হবে, এটা কোয়াইট টাফ। মানে 2 ঘন্টার মাঝে মনে করো অনেক কিছু পড়ানোটা কোয়াইট টাফ, এবং যেহেতু লাস্ট সময়, এটাও তোমাদের জন্য যত উপযুক্ত যে তোমরা এখন অনেক কিছু জানো, অনেক কিছু জেনে তারপর এখানে আসছো, তার মানে হচ্ছে আমরা দ্রুত আগাতে পারি, বা তোমাদের এখন জাস্ট রিকল করার মতো অনেকটা, আগে একটা জিনিস পড়ছো, এখন জাস্ট আমরা একটু মনে করাই দিচ্ছি বা সিকিউ সলভ করাই দিচ্ছি এমনটা। তো যদি অনেকের বেসিক নাও বা একটু ঘাটতি থাকতে পারে বেসিকে, ওই ক্ষেত্রে তোমরা এটা রিকভার করে নিও, আর অবশ্যই রেগুলার ক্লাসে থাকবা, তাহলে হচ্ছে তোমরা উপকৃত হবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখছি, আমাদের আজকের ক্লাস এতটুকুই। সবাই দোয়া রেখো, ভালো থাকো। আসসালামু আলাইকুম সকলকে।